আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা আছে। স্যার, ঠিক আছে। তো ক্লাসের শুরুতে যেহেতু আজকে আমাদের অফিসিয়ালি ১ম ক্লাস, তো ইনশাআল্লাহ কিছু বিষয় বলবো। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ১ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে প্রত্যেকটা ক্লাসের শুরুতেই ক্লাসে ঢুকেই আপনার স্টুডেন্ট আইডিটা কমেন্টে দিয়ে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার রুলস। ঠিক আছে? আদারওয়াইজ আমাদের মডারেটররা কিন্তু আপনাকে গ্রুপ থেকে মানে ক্লাস থেকে রিমুভ করে দিতে পারে। কারণটা হচ্ছে অনেক সময় unnecessary আমাদের লিঙ্কটা দেখা যায় অনেকে অন্য জায়গায় শেয়ার করে ফেলে বা কেউ হয়তো কারোর ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে ফেলে। বাট এটা তো unethical, তাই না? এ তো আমাদের কোর্সের কেউ না। তো আমরা ইনশিওর করব যে ইনশাআল্লাহ যারা আমরা হচ্ছে কোড জগতের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ PHP Laravel এই কোর্সে যারা এনরোল করছি, তারাই যেন হচ্ছে আমাদের এই ক্লাসে থাকি। ঠিক আছে? তো এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা। তো এই কারণে আমরা কি করব তাহলে? এখন থেকে ক্লাসে ঢুকেই কি করব? মেসেজে আপনার স্টুডেন্ট আইডিটা প্রোভাইড করে দিবেন। ঠিক আছে? এটা। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে ক্লাসে ঢুকেই আপনারা সবাই মিউট হয়ে যাবেন। ঠিক আছে? কেউ কথা বলবেন না। হ্যাঁ, আমি যখন ক্লাস শুরু করব তখন ক্লাস চলাকালীন সময়ে কোনো বিষয়ে যদি কোয়েশ্চেন আসে, মাথায় আসে যে এই কোয়েশ্চেনটা হয়তো আমার আ এখনই করা দরকার, খুবই আর্জেন্ট মনে হয় তাহলে করবেন। আদারওয়াইজ চেষ্টা করবেন আপনারা যে কোয়েশ্চেনটা শেষের দিকে করার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা। তো এটা আ তাহলে এই ৩ টা বিষয় আমি বললাম। হুম? একটা হচ্ছে কি করবেন বলেন তো? ক্লাসে ঢুকেই স্টুডেন্ট আইডি প্রোভাইড করা। ঠিক আছে? আজকে না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু সামনের ক্লাস থেকে যেন এটা মিস না হয়। ওকে। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে মিউট থাকবেন। শুরুতে ঢুকেই ক্লাসে মিউট থাকবেন। কোনো কথা-টথা বলবেন না। কারণ দেখেন আমি ক্লাস নেওয়ার সময় যদি আপনারা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে অ্যা একজন কথা বলেন, আরেকজন কথা বলেন তাহলে কিন্তু ক্লাসের যে ফ্লোটা এটা নষ্ট হবে। ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। আপনারাই হবেন। ঠিক আছে? আমরা হব না। ৩ নাম্বার বললাম যে আপনাদের খুব আর্জেন্ট না হলে কোয়েশ্চেনটা শেষের দিকে করার জন্য। আমি যখন ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার সময় কিন্তু আমি বলব যে আজকের ক্লাস এ পর্যন্তই। এখন কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। মানে কোয়েশ্চেন করার জন্য আলাদা টাইম আপনাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে? তার মানে এই না যে ক্লাস চলাকালীন একেবারেই আপনি কোনো প্রশ্ন করতেই পারবেন না। এটা কোড জগতের রুলস না। কারণ কোড জগতে হচ্ছে আ আমরা বলেই দেই যে এটা 100% লাইভ কোর্স। ঠিক আছে? আপনি যদি মেন্টরের সাথে কথাই না বলতে পারেন, তাহলে আপনি কেন আসলে লাইভ কোর্সে ভর্তি হবেন, তাই না? লাইভ কোর্স আর প্রি রেকর্ডেড কোর্সের মধ্যে তখন তো খুব একটা ডিফারেন্স থাকলো না। তো লাইভ কোর্সের যে বেনিফিট সেটা ইনশাআল্লাহ আপনি কোড জগৎ থেকে পাবেন। তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি স্যার, একদম ক্লিয়ারলি আসছে। ওকে, গ্রেট। তো আপনারা ১ম এ যেটা করবেন github.com/codejagat, ঠিক আছে? github.com/codejagat এই ওয়েবসাইটে আসবেন। GitHub কি জিনিস, Git কি জিনিস দেখেন আমরা বলছি যে আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স এবং শূন্য থেকে আমরা সবকিছু শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে? যা আপনাদের বলা হইছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড সমস্ত কিছুই আমরা শিখব। একদম শূন্য থেকে। সো হোয়াট ইস GitHub? আ এই বিষয় নিয়ে ওরিড হওয়ার এখনই কোনো প্রয়োজন নাই। যখন যেটা আমাদের রিলেভেন্ট টপিক আসবে সেই টপিকটা আমরা তখন কভার করে দেব। ঠিক আছে? আপাতত github.com/codejagat এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর রিপোজিটরি নামে একটা অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন বা এত কিছু লাগবেও না। আমি আপনাদের সরাসরি লিঙ্কটা প্রোভাইড করে দিব। এখনই দিচ্ছি। এই যে দেখেন। এই যে লিঙ্কটা আছে না? এই লিঙ্কে আপনি যাবেন। যে লিঙ্কটা আমি এখন আপনাদের আবার পরে বলবেন না, লিঙ্ক পাইনি। ঠিক আছে? দেখেন আমি ক্লাসেই কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের। আরেকটা কথা, ব্যাচ ১২ র জন্য মনে রাখবেন, ব্যাচ ১২ না শুধু আমাদের সব ব্যাচেই একই সিস্টেম। নোটিশেই কেবলমাত্র ক্লাসের নোটিশ বা যাবতীয় সবকিছু দেওয়া হয়। ঠিক আছে? দেখেন আপনারা যারা ছেলে, তারা হচ্ছে ২ টা গ্রুপের লিঙ্ক পাইছেন। তাই না? একটা হচ্ছে নোটিশ, আরেকটা হচ্ছে
শুধুমাত্র মেল গ্রুপের জন্য ডিসকাশন গ্রুপ। এই যে দেখেন ব্যাচ 12 ডিসকাশন মেল। ওকে? এই ২ টা গ্রুপের লিঙ্ক পাইছেন কারা? যারা ছেলে। আর যারা মেয়ে তারা হচ্ছে তারা এটাও পাইছেন এবং হচ্ছে যে আপনাদের ব্যাচ 12 ডিসকাশন ফিমেল এইটা পাইছেন। তাই না? তো ডিসকাশন মূলত ডিসকাশন করার জন্য। এটা কি ডিসকাশন করার জন্য গত ক্লাসে আমি অলরেডি বলছি। আ আপনারা অ্যাসাইনমেন্ট বা অন্য যেকোনো কিছু বিষয় নিয়ে সবই থাকবে আমাদের লার্নিং পারপাস নিয়ে ডিসকাশন। ঠিক আছে? আজে-বাজে ডিসকাশন করে আমরা মানুষকে বিরক্ত করব না। কারণ আপনি যখন একটা মেসেজ দিবেন, ওই গ্রুপের সব মেম্বারের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সবসময় নোটিশে আসবেন। ডিসকাশনে কম থাকেন, কোনো সমস্যা নাই। ডিসকাশনে যদি আপনি সারা জীবন কথাও না বলেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই যে নোটিশ, এটা ছেলে-মেয়ে সবার জন্যই। ঠিক আছে? ব্যাচ 12 নোটিশ। এই চ্যানেলটা অলওয়েজ ফলো করবেন। এখানে আপনারা কোন টেক্সট দিতে পারবেন না। এখানে কোড জগৎ থেকে অফিসিয়ালি টেক্সট করা হবে। টেক্সট বলতে নোটিশ দেওয়া হবে। যেমন নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনাদের ১ নাম্বার নোটিশ, ২ নাম্বার নোটিশ, ৩ নাম্বার নোটিশ, হ্যাঁ? এগুলো খেয়াল করবেন যে কখন কি নোটিশ দেওয়া হচ্ছে। ঠিক আছে? ওকে। এটা একটা কথা বলার ছিল। তো বলে ফেললাম। আর এই যে লিঙ্কটা আমি দেখেন আপনাদের নোটিশে দেব। ঠিক আছে? ডিসকাশনে আজকে ইচ্ছাকৃতভাবে আপনাদের ক্লাস লিঙ্কটা ডিসকাশনে দিছি। কারণ আপনারা নতুন। ১ম এ একটু অভ্যস্ত হতে সময় লাগবে। সেই কারণে আমি দিয়ে দিছি। কিন্তু আসলে ডিসকাশনে কিন্তু আমরা কোড জগৎ থেকে কোনো কিছু প্রোভাইড করি না। ডিসকাশনটা জাস্ট আপনাদের কথাবার্তা বলার জন্য, ডিসকাশন করার জন্য। তাহলে আমরা যা কিছু প্রোভাইড করব সব কোথায়? বলেন আমার সাথে। কোথায়? নোটিস বোর্ডে। জি, নোটিস। রাইট। তো আমরা হচ্ছে যেমন দেখেন এই মুহূর্তে আমি বললাম যে github.com /কোডজগৎ স্ল্যাশ হচ্ছে আমাদের একটা URL আছে। তো এই URL এ হচ্ছে মূলত আমরা ১ম এই HTML, CSS দিয়ে শুরু করব, তাই তো? তো HTML, CSS দিয়ে শুরু করতে গেলে এখানে একেবারে বাংলায় সবকিছু লেখা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে লেখা আছে। আমি তো আপনাদের পড়াবোই। পাশাপাশি এই ডকুমেন্টেশনটা আপনার একটা বইয়ের মতো কাজ করবে। ঠিক আছে? নোটস এর মতো কাজ করবে। আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে? পিডিএফ করে কন্ট্রোল পি দিয়ে পিডিএফ করবেন। আমি দেখায় দিব যদি প্রয়োজন হয়। প্রিন্ট করে নিতে পারেন তাহলে একটা ছোট একটা বইয়ের মতো কাজ করবে। এখানে সবকিছু দেওয়া আছে। আ তো এইটা খুব ইম্পোর্টেন্ট। আমি লিঙ্কটা কপি করলাম। কপি করে আপনাদের নোটিশে দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে দেখেন, দিয়ে দিলাম। খেয়াল করেন যে লিঙ্কটা কিন্তু আমি ডিসকাশনে কোনো মেল ফিমেল এর ডিসকাশনে দেইনি। এইজন্য আমাদের সবসময় কোথায় খেয়াল রাখতে হবে? বলেন? নোটিস গ্রুপে। হ্যাঁ, নোটিস বোর্ডটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। যে এইখানে কি দেওয়া হচ্ছে কোড জগৎ থেকে। তো এই লিঙ্কটা দিলাম। ক্লাসের পরিপ্রেক্ষিতে দেখেন আমি ক্লাসে কথা বলতে আপনাদের লিঙ্কটা প্রোভাইড করে দিলাম। এই লিঙ্কটা আপনারা সবসময় ফলো করবেন। ঠিক আছে? আচ্ছা। এই কারণ কি এখানে চ্যাপ্টার দেখেন আপনারা যখন লিঙ্কে ঢুকবেন তখন ১ম এ এই যে এই বিষয়গুলো আসবে এগুলোকে ইগনোর করবেন, নিচে আসবেন। নিচে এসে যে লার্ন HTML অ্যান্ড CSS ইন 30 চ্যাপ্টার্স নামে যে অংশ আছে এখান থেকে আপনার শুরু হবে। ধরেন আমরা হচ্ছে যে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। ঠিক আছে? এই যে এইটা। তো আপনি এখানে ক্লিক করলেও চ্যাপ্টার 1 এ চলে যাবে, এখানে ক্লিক করলেও চ্যাপ্টার 1 এ চলে যাবে। আমি ক্লিক করতেছি। এই যে দেখেন। চ্যাপ্টার 1 এ আমাদের এই টপিকগুলো আছে। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন চ্যাপ্টার 1 এ ১ম এই যে বিষয়টা আছে আমরা কিন্তু শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? দেখেন আমাদের এই কোর্স জুড়ে আমরা তো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হুম? এগুলো নিয়ে হচ্ছে আমরা করব। আপনারা যারা অনেক আগে ভর্তি হয়েছিলেন লাইক মনে করেন ১৫ দিন ২০ দিন আগে যারা ভর্তি হয়েছেন বা ১০ দিন আগে ভর্তি হয়েছেন, তাদেরকে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? আপনাদের মনে আছে? প্লে লিস্ট গুলো দেখছেন? জি, জি। তো যারা আমি বলছিলাম যে ওই প্লে লিস্টটা দেখা ম্যান্ডেটরি না। এটা আপনার দেখতেই হবে বিষয়টা এরকম না। আবশ্যক না। বাট যদি কেউ দেখে থাকেন তাহলে ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। এই কথাটা বলছিলাম। তাই তো? জি। জি। তো এখন সেটা আপনারা টের পাবেন। বিশেষ করে যারা একদমই অ্যাবসোলিউট বিগিনার এই বিষয়টা এখন আরো ভালোমতো বুঝতে পারবেন। কারণ ওখানে কিন্তু আ ভিডিওটাও দেওয়া আছে এবং সেই জিনিসগুলাই কিন্তু এখন আমরা ঘুরে ফিরে আবার পড়াশোনা করব। তাই না? আবার যারা দেখেননি তারা আবার এটা মনে করেন না যে আমরা মনে হয় মিস করে ফেললাম। না, মিস করার এখানে কোনো কিছু নাই। কারণ হচ্ছে যে এই বিষয়গুলো আমি আবার পড়াচ্ছি আপনাদের। এখন লাইভে পড়াবো। ঠিক আছে?
তারপরও যদি মনে হয় কারোর যে ওই প্লেলিস্টটা আমি একটু দেখতে চাই, এটা কি, কি দেখানো হয়েছে, কেমন করে পড়ানো হয়েছে, তাহলে চলে যাবেন কোথায়? আমাদের টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যেয়ে আমাদের আ যে আপনাদের যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের ১ নাম্বার নোটিশে চলে যাবেন। নোটিশ নাম্বার কিন্তু দেওয়া থাকে আমাদের, হ্যাঁ? কয় নাম্বার নোটিশ? নোটিশ ১ নাম্বার নাম্বার নোট। হ্যাঁ, ১ নাম্বার নোটিশের এই যে দেখেন প্লেলিস্ট লিঙ্ক, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বেশ কয়টা ভিডিও পাবেন। যেটা আমারই ভিডিও, আমার তৈরি করা ভিডিও অনেক আগে করা হয়েছিল। ২০২৪ সাল দেখতেই পাচ্ছেন। বাট স্টিল কনসেপ্ট একই। ঠিক আছে? এখানে কিভাবে আপনি VS কোড ইনস্টল করতে পারবেন, HTML হিস্ট্রি মানে একদম যা, যা আমি এখন পড়াবো এগুলো সব স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে এই প্লেলিস্টটাও দেখতে পারেন এই ভিডিওর সাথে, সাথে। ঠিক আছে? এটা পাবলিকলি দেওয়া আছে। এটা যে কেউই চাইলে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, চলেন আমরা শুরু করে দেই তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? বা প্রোগ্রামিং জিনিসটা কি? আমরা তো প্রোগ্রামিং শব্দটা অনেক শুনে থাকি। তাই তো? জি, তো চলেন এখানে দেখেন খুব সুন্দর করে আমি এই জিনিসগুলা আমি এই ডকুমেন্টেশনটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হইছে। ঠিক আছে? আমি এটা অনেক ক্লাসেই ১ম এ বলে থাকি। এই ডকুমেন্টেশনটা করার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে টাইপ করে, করে করতে হইছে। ঠিক আছে? এখন তো ChatGPT ইয়ে ছিল। ডকুমেন্টেশনটা আমি যখন লেখি, এটা সম্ভবত ২০২২ সালের দিকে। তো তখন তো ChatGPT ছিল না। সো আমি চাইলেও কোনো একটা টপিক ChatGPT থেকে নিয়ে এসে যে এখানে পেস্ট করে দেব সেই অপশন ছিল না। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে মানে কিভাবে লেখলে আপনারা ভালো করে বুঝবেন, এটা একটু গবেষণা করে, করে আমার লিখতে হইছে এবং বেশ সময় নিয়ে লিখতে হইছে। সো এটা আপনারা অবহেলা করার কোনো ওয়ে নাই। ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে আপনার এই ডকুমেন্টেশনটা যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা। বলা যায় আপনারা একটা ফ্রি বই পেয়ে যাচ্ছেন। আমি একটু দেখাই দেই যে আপনারা কিভাবে এটাকে আ ফ করতে পারেন, প্রিন্ট করতে পারেন। আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যেটাই থাকেন না কেন, কন্ট্রোল পি দিবেন। ঠিক আছে? কন্ট্রোল পি দিলে এরকম আসবে। দেখেন আপনার কম্পিউটারে যদি হচ্ছে প্রিন্টার থাকে তাহলে এখানে বাই ডিফল্ট এই যে এই জায়গায় এই প্রিন্টারের নামটা দেখাবে। আর যদি প্রিন্টার না থাকে, যদি প্রিন্টার থাকুক বা না থাকুক, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটা সিলেক্ট করবেন। ক্লিয়ার? সিলেক্ট করার পর এখানে সেভ দিবেন। সেভ দিলেই এই যে দেখেন ১৩১ পেজ। পুরো ১৩১ পেজ আপনার পিডিএফ আকারে হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যেখানে সেভে ক্লিক করেন, দেখেন আমি এটাকে সেভ করে ফেলতে পারব। ঠিক আছে? সেভ হয়ে গেল। সো এটা কিন্তু আমার পিডিএফ আকারে সেভ হয়ে গেল। আপনারা এভাবে পিডিএফ টা সেভ করে নেবেন এবং তারপর আপনি একটু প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। করে আপনি হচ্ছে দেখেন, আমরা ডিজিটালি সবসময় যে আপনি এখন চিন্তা করতে পারেন এই জিনিসটা তো আমি এখানেও পড়াশোনা করতে পারি। হ্যাঁ, আপনি এখানেও করতে পারেন। কিন্তু কথা হচ্ছে আ বই বা হচ্ছে এরকম যখন হার্ড কপি আপনার সামনে থাকবে সেইটা পড়া, স্টাডি করা আর হচ্ছে কম্পিউটারে বা মোবাইলে হচ্ছে স্টাডি করা ২ টার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে? এখনকার এই দুনিয়াতেও কেন বই চলে? সবকিছুই তো চাইলে ChatGPT তে ডকুমেন্টেশন আকারে আছে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বইয়ের কিন্তু একটা আলাদা আপিল আছে। তাই না? জি, আপনি বইকে টাচ করে অ্যা আ লেখাগুলো পড়তে পারতেছেন। আপনি চাইলে হাইলাইটার ইউজ করতে পারতেছেন। ওইটা আপনাকে অ্যাম বিষয়টাকে কোন একটা টপিক বা কোন একটা বিষয়কে রপ্ত করতে যে পরিমাণ হেল্প করবে এটা অ্যামেজিং। ঠিক আছে? এখানে সাইকোলজিক্যাল বিষয় আছে এটা মনে রাখবেন। সবসময় বই হাতে রেখে পড়ার চেষ্টা করবেন। rather than ডিভাইস। আচ্ছা, যাই হোক। তো দেখেন ১ম এই আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এই জিনিসটা বলার চেষ্টা করব। তো যে ভাষা ব্যবহার করে মানুষ, এখানে আমি যেটা লিখে দিছি সেটা একটু দেখেন। যেই ভাষা ব্যবহার করে মানুষ মানুষের সাথে কথা বলে তাকে আমরা কি বলি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। মানে শুধু ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ। হুম? অপরদিকে যেই ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খুবই সহজ কথা।
তাহলে যেই ভাষা ব্যবহার করে মানুষ কার সাথে কথা বলে? একে অপরের সাথে কথা বলে। হ্যাঁ, মানুষ যখন একে অপরের সাথে কথা বলে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, অনলি ল্যাঙ্গুয়েজ, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, যেই ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে, সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখন আপনি জি, বলতে পারেন কম্পিউটারের সাথে কথা বলা বলতে কি? ওই যে ভয়েসে যে আমরা কথা বলি সেটা? না, সেটা না। এখানে কম্পিউটারের সাথে কথা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কম্পিউটারের সাথে কথা বলা, এই অংশটা আমি লিখে দিছি এইটা বুঝানোর জন্য যে কম্পিউটারের সাথে কমিউনিকেট করা। ঠিক আছে? আপনি যেমন আপনি ২ টা মানুষ মনে করেন আ ধরেন পারসন 1 আর পারসন 2 এরা যখন একে অপরের সাথে আ কমিউনিকেট করে, মানে একে অপরের কি করে? মনের ভাব প্রকাশ করে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি। আমি বাংলা দিয়ে ক্লাস নিচ্ছি। সো বাংলা ভাষায় বার্তা বলতেছি, আপনারা সেগুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে? আমার মনের ভাব আমি প্রকাশ করতেছি, আপনাদের মনের ভাব আপনারা প্রকাশ করতে পারতেছেন। তাই তো? জি, তো আমরা একে অপরের মনের ভাব প্রকাশ করতেছি। তো একইভাবে আপনি কম্পিউটারকে আপনার মনের ভাব এখন যদি আপনি বলেন কম্পিউটারকে যে আ ধরেন ২ টা সংখ্যা যোগ করবেন। ঠিক আছে? যে আপনি কম্পিউটারকে বললেন যে ১৫ আর হচ্ছে ৫ এই ২ টা সংখ্যা যোগ করো। তো কম্পিউটার কি করবে? আপনি বললেন আর কাজ করে দিবে? বিষয়টা কিন্তু এরকম না। দেখেন আ এই ক্ষেত্রে তাহলে কম্পিউটারকে সিস্টেমেটিক্যালি বলতে হবে। সিস্টেমেটিক্যালি মানে কি? আমি সিস্টেমেটিক্যালি বলতে গ্রামার বুঝাইছি। ঠিক আছে? বা একটা সিনট্যাক্স, প্রপার একটা সিনট্যাক্স। ঠিক আছে? তো দেখেন আমরা যখন মানুষের সাথে আ কথা বলে আমরা মনের ভাব প্রকাশ করি, তখনও কি এই সিনট্যাক্সটা ব্যবহার করি না? সেই সিনট্যাক্সকেই আসলে কিন্তু আমরা গ্রামার বলি। এই সিনট্যাক্সকে কি বলি? গ্রামার। গ্রামার। তো আমি আ যদি বলি যে আমি ভাত খাই, তো আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। আমি খাই ভাত, ঠিক আছে? আপনারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু আসলে কি এটা সেন্টেন্স হইল? না, এটা কি সিনট্যাক্সকে মেইনটেইন করল বা গ্রামারকে মেইনটেইন করল? না। করল না। তাহলে আমরা কিন্তু মানুষ হয়ে যখন অন্য মানুষের সাথে কমিউনিকেট করতেছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা সিনট্যাক্স ব্যবহার করতেছি। করতেছি কিনা? জি, যদি সেই সিনট্যাক্সটা ব্যবহার না করি তাহলে কিন্তু অন্য পারসনটা বুঝতে পারবে না। হয়তো ছোট বাক্যর ক্ষেত্রে বুঝতে পারে। কিন্তু বড় যখন বাক্য বলব উল্টাপাল্টা করে, ঠিক আছে? হুম, আমি ধরেন এখানেই যদি বলি যে প্রোগ্রামিং ব্যবহার ল্যাঙ্গুয়েজ করে মানুষ তাকে। কিছু বোঝা যাবে? না। কিচ্ছু বোঝা যাবে না। সো আমাকে সিনট্যাক্স মেইনটেইন করে কথাবার্তা বলতে হবে। আপনাদের সাথে বাংলা বললেই যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কিন্তু সেরকম না। কি মেইনটেইন করতে হবে? সিনট্যাক্স মেইনটেইন করতে হবে। সিনট্যাক্স গ্রামার মেইনটেইন মেইনটেইন করতে করতে হবে। হবে। হ্যাঁ, আমরা যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে যেটাকে আমরা বলি কি? গ্রামার। গ্রামার, জি। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স। ঠিক আছে? তাহলে আমি যখন কম্পিউটারকে বলব যে তুমি ২ টা সংখ্যা যোগ করো, তাহলে জাস্ট এটা বললেই হবে না। বরং আমাকে তাকে আ সিনট্যাক্স মেইনটেইন করে বলতে হবে। ঠিক আছে? জি, তো মানুষের সাথে মানুষের কমিউনিকেট করার জন্য যেরকম শুধু ল্যাঙ্গুয়েজ আছে, একইভাবে এরকম সিনট্যাক্স এর সাথে সমন্বয়ে আপনার মানুষের সাথে কম্পিউটার, এই যে মানুষ কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছে, হ্যাঁ? তো সেটার জন্য আমাদের হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে? কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো এই যে সেটা একটু আগে বললাম যে সেই ল্যাঙ্গুয়েজ গুলাকে মূলত আসলে কি বলা হচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট। সো আচ্ছা, এখন আরেকটা পয়েন্টে আসি। যে আমাদের ভাষার নাম আছে না? যেমন ধরেন বাংলা, হ্যাঁ? তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে হিন্দি, ঠিক আছে? তো অ্যারাবিক, তো এরকম অনেক ভাষা আছে। তো আমাদের ভাষার কি নাম আছে না? জি, তো প্রোগ্রামিং ভাষারও তাহলে নাম থাকা উচিত। হুম, তো কিরকম নাম আছে? যেমন ধরেন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এরকম অনেক কিছু। রুবি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন
আমাদের ধরেন ইংলিশের ক্ষেত্রেই বলি। ইংলিশ হচ্ছে একটা ভাষা। তো এটারও তো গ্রামার আছে বা সিনট্যাক্স আছে। ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তারও কি থাকবে? গ্রামার থাকবে বা syntax থাকবে। সিনট্যাক্স থাকবে। তো আমাকে আ আমি যখন কম্পিউটারকে কোনো কিছু বুঝাইতে চাইবো, তখন এভাবে শুধু বললেই হবে না যে, "কম্পিউটার ভাই তুমি হচ্ছে ১৫ আর ৫ মানে ২ টা সংখ্যাকে যোগ করব। তুমি ২ টা সংখ্যাকে যোগ করে দেখো।" তো বেসিক্যালি এভাবে বললে হবে না। বরং আমাকে কি করতে হবে? কোন একটা প্রোগ্রামিং ভাষা চুজ করতে হবে যেটা কম্পিউটার বোঝে। ঠিক আছে? কম্পিউটার কিন্তু এটা বললে বুঝবে না। ঠিক আছে? তো কম্পিউটারের ভাষায় তাকে বলতে হবে। ঠিক আছে? তো কম্পিউটার কি ভাষা বোঝে? এখানে সমস্ত ভাষা যেগুলো লেখা আছে, সমস্ত প্রোগ্রামিং ভাষাই কম্পিউটার বোঝে। তাই না? তো যেকোনো একটা ভাষা আপনি চুজ করবেন। তো আপনি সেটা সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, জাভা হতে পারে, যেকোনো কিছু হতে পারে। তো সেই ভাষার রেসপেক্টিভ সেই ভাষার যে সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স এ আপনি বলবেন যে, "তুমি ২ টা সংখ্যা যোগ করো।" কথার কথা। আপনি যদি সি প্লাস প্লাস এ বলেন, তাহলে এই জিনিসটা এভাবে বলতে হবে। INT আপনি ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। দেখেন এই জিনিসটা বোঝার কিছু নাই। আমি শুধু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। ভেরিয়েবল কি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এগুলো বোঝার কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই। আমি লিখতেছি জাস্ট এমনিতেই। ঠিক আছে? আপনাদের একটু করার জন্য। কিন্তু আসলে কিন্তু আমি এখন শিখেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা বোঝানোর জন্য। সো এটা আবার কেউ করবেন না যে এটা আমি এখন তো বুঝতে পারতেছি না। ধরেন সি প্লাস প্লাস এ যদি লেখেন, তাহলে এটার গ্রামারটা হবে এইটা। ঠিক আছে? ধরেন কথার কথা x = 10 লিখলেন। ঠিক আছে? আবার y = লিখলেন ধরেন 20। তো এই ২ টা সংখ্যা আপনি যোগ করবেন। তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে ইন্টিজার sum = x plus y। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু x এবং y এই ২ টা যোগ হয়ে কোথায় আসবে? সাম এর Out মধ্যে চলে আসবে। মানে সোজা কথা ২ টা সংখ্যা যোগ করলাম আরকি। ক্লিয়ার? জি, এটা বোঝার দরকার নেই। সি প্লাস প্লাস এ এটাকে এভাবে লিখতে হয়। এখন এটাই যদি আপনি PHP তে লেখেন, তাহলে এর সিনট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লিখতে হবে এইভাবে, ডলার সাইন দিয়ে 10 আবার ডলার সাইন দিয়ে হচ্ছে 20 তারপরে আবার ডলার মানে ভেরিয়েবল গুলাকে ডলার সাইন দিতে হয়। তারপরে এখানে লিখতে হবে এক্স। দেখেন এই ২ টার কাজ কিন্তু সেম। এই ২ টার কাজ কি? same সেম। কিন্তু ২ টার সিনট্যাক্স বা গ্রামার আলাদা। কারণ ২ টা আলাদা ল্যাঙ্গুয়েজ। ২ টা আলাদা কি? language. ল্যাঙ্গুয়েজ। একইভাবে আমরা যখন মানুষের সাথে কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করি, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কি সেম ঘটনা ঘটে না? যেমন জি, বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি, "I play ফুটবল।" তাই না? "I play ফুটবল।" মানে আমি ফুটবল খেলি। সো আপনি যদি সরি মানে ইংলিশের ক্ষেত্রে, সো বাংলার ক্ষেত্রে আপনি কি লিখবেন? "আমি ফুটবল খেলি।" তাহলে ২ টা কি সেম লেখা হলো? একই জিনিস না, লেখা হলো? না, তার মানে বোঝা গেল যে আসলে মানুষের সাথে ব্যবহার করার জন্য যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আর মানুষ কম্পিউটারের সাথে ব্যবহার করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, মানে কনসেপচুয়ালি তারা কিন্তু একই। ঠিক আছে? কনসেপচুয়ালি তারা একই। ঠিক আছে? আপনি যদি কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন জিনিসটা আরো ইজি হয়। দ্যাটস হোয়াই আমি একটু আ মানে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আবারও এই পুরো কথার সারাংশ এক কথায় বলব যে, সেই সারাংশটাই কিন্তু আমি লিখে দিছি। ঠিক আছে? এতক্ষণ আমি তো অনেক কিছু বকর করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। বাট সারাংশ কথাটাই আমি লিখে দিছি। মূল কথাটা। যে যেই ভাষা ব্যবহার করে মানুষের সাথে কথা বলে, এটাকে বলা হয় শুধু ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অন দ্যা আদার হ্যান্ড যেই ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে, তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? same. ওকে। আচ্ছা। এখন আমরা আরেকটা পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে আ আপনার এই যে 2nd একটা পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। অনেকেই জানে না। ঠিক আছে? এমনকি অনেক সিএসই রেস্টুরেন্টে অনেক সময় মানে বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করে না বা জানে না, বোঝে না। ঠিক আছে? সেই জিনিসটা কি আমি একটু বলি। আমি একটু
অবশ্য ক্লিয়ার করি। ধরেন এখন যে কথাটা আমি বলব সেটা হচ্ছে যে কম্পিউটার আল্টিমেটলি 0-1 ছাড়া কোনো কিছু বোঝে না। ঠিক আছে? খুবই সহজ কথা। কম্পিউটার আল্টিমেটলি 0-1 ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। ঠিক আছে? তাই আমরা যখন কোড লিখি, এটা তো একটা কোড। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা কোড লিখি। তাই তো? সেই কোডকে আসলে 0-1 এ কনভার্ট করতে হয়। কেন 0-1 এ কনভার্ট করতে হয়? কারণ এই স্টেটমেন্টেই সেটা বলা হয়েছে। কম্পিউটার আল্টিমেটলি কিন্তু 0-1 ছাড়া কোনো কিছুই বোঝে না। তার মানে কম্পিউটার কি বোঝে? অনলি 0-1। আপনি যত কমপ্লেক্স সফটওয়্যার বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, ঠিক আছে? এআই দিয়ে কোনো প্রজেক্ট বলেন, হোয়াটএভার যেটাই বলেন না কেন, কম্পিউটার আল্টিমেটলি 0-1 ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। বুঝে নাই। অ্যামেজিং একটা জিনিস না? এটা মনে রাখবেন মাথায়। কম্পিউটার আসলে 0-1 ছাড়া 0-1 ব্যাস। এই ২ টা জিনিস ছাড়া আর কোনো কিচ্ছু বুঝতে পারে না। ঠিক আছে? জি, সো এটা মনে রাখবেন। এখন কথা হচ্ছে যে এই যে আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ যখন কোড লিখি তাহলে সেটা আবার কম্পিউটার কিভাবে বোঝে? এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। এটা কিভাবে বোঝে জানেন? এই যে কোড, এই কোডটাকে মূলত আসলে 0-1 এই কনভার্ট করা হয়। তার ইকুইভ্যালেন্ট ঠিক আছে? ইকুইভ্যালেন্ট মানে কি? সমতুল্য। হ্যাঁ, তার ইকুইভ্যালেন্ট 0-1 এ কনভার্ট করা হয়। ঠিক আছে? জি, তো কিরকম? যেমন এইটার ইকুইভ্যালেন্ট 0-1 মানে জিনিসটা এরকম হতে পারে। ধরেন আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। ধরেন এই কোডটুকুর ইকুইভ্যালেন্ট 0-1 হয়তো এরকম একটা কিছু হবে। 0-1-1 0-1-1 0 0-1 0 ঠিক আছে? মানে জাস্ট ফর এক্সাম্পল। ঠিক আছে? আসলে আমরা মানে এই মুহূর্তে এক্সাক্টলি দেখাচ্ছি না। কিন্তু আমরা ধরে নিলাম এইটার ইকুইভ্যালেন্ট 0-1 হচ্ছে এটা। তাহলে আল্টিমেটলি আমাদের যে সি প্লাস প্লাস এ বা যেকোনো ল্যাঙ্গুয়েজ এ যখন আমরা কোড করব, লিখব, এই লেখাটা কম্পিউটার আসলে কি করে? 0-1 এ কি করে? কনভার্ট করে। কনভার্ট করে। এবং কনভার্ট করার পর তখন কম্পিউটার এটা বুঝতে পারে, ও আচ্ছা তাহলে আমার হচ্ছে ২ টা সংখ্যাকে যোগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে আমি করে দিচ্ছি। বুঝতে পারছেন কি? জি, এখন এই যে আপনি যে কোডটা লিখবেন, আপনি অ্যাজ এ কোডার বা অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে এই কোডটা তো আপনিই লিখবেন, তাই না? জি। বা একজন ডেভেলপার হিসেবে। তো আপনি যেহেতু লিখবেন, তাহলে আপনার মনেও তো প্রশ্ন আসতে পারে যে এই কাজটা আসলে করেটা কে? এই 0-1 এ তো কনভার্ট তো অটোমেটিক্যালি হয়ে যায় না। কেউ না কেউ এই কাজটা করে, তাই তো? জি। কে এই কাজটা করে? এই কাজটা মূলত আসলে ২ জন কম্পাইলার। হ্যাঁ, ২ জন ব্যক্তি করে। একটা হচ্ছে কম্পাইলার আর অথবা ইন্টারপ্রেটার। ঠিক আছে? হয় কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার। জিনিসটা এরকম, আমি এটা অনেক ক্লাসেই বলি। ধরেন আপনি গেছেন চায়নাতে, ঠিক আছে? আপনি চায়নাতে ভ্রমণ করতে গেছেন। এখন আপনি চায়নাতে যদি ভ্রমণ করতে যান, তো ধরেন এটা হচ্ছে আপনি, আর যে চায় না সে হচ্ছে তাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, বাংলাদেশ যেহেতু বি দ্বারা প্রকাশ করলে ভালো হবে। তো তো আপনি হচ্ছে বি, মানে আপনি হচ্ছে বাংলা বোঝেন। আর সি, এ হচ্ছে কি বোঝে? চায়না চায়না। বোঝে। সে বাংলা বোঝে না। এখন ধরেন এরকম একজন পারসন যদি থাকে ডি, ঠিক আছে? যে কি করে? যে বাংলাও বোঝে আবার হচ্ছে চায়নাও বোঝে। তাহলে আপনি বাংলা দিয়ে তাকে ডেলিভার করবেন। ঠিক আছে? তো হুম। এই ডির কাজ কি হবে বলেন তো? ট্রান্সলেট করা। হ্যাঁ, আপনি বাংলা দিয়ে বলতেছেন, ডি সেটাকে চায়না দিয়ে এই সি কে বলবে যে, "ভাই বি তো এটা বলছে আপনাকে।" তখন সি আবার কিছু রেসপন্স করবে। মানে চায়নাতে বলবে। ও আবার কি করবে? ডির কাজ হচ্ছে সে সেটা শুনবে, শুনে সেটাতে বাংলাতে আবার একে বলে দিবে। তার মানে এই ডির কাজ মূলত হচ্ছে যে একটা কি কাজ বলেন তো? ট্রান্সলেটর হিসেবে কাজ করে। ট্রান্সলেট করা। তাই না? এই মানে আমরা হচ্ছে যে গ্রামের ভাষায় অনেক সময় এই যে মানে যেটাকে আমরা বিজনেসের ভাষায়ও বলতে পারি B2B, ঠিক আছে? এই কনসেপ্টটা যখন বলি, কেউ যদি B2B মাঝখানে থাকে, ঠিক আছে? আমরা তাকে মানে
মানে মধ্যস্থতাকারী হিসেবে থাকে, তো তাহলে আমরা তাকে কি বলি? মধ্যস্থতাকারী। গ্রামের ভাষায় সেটাকে দালাল বলে। ঠিক আছে? আপনারা চিনতে পারছেন তো? জি, জি। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এইখানে আমরা যে কোডটা লিখি, এই কোডটা মূলত একজন দালাল আছে। এই দালাল হচ্ছে কি করে? 01 এ ট্রান্সফর্ম করে দেন। হ্যাঁ, ট্রান্সফর্ম করে দেয়। সেই দালালের নামই হচ্ছে ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার। এখন কখন ইন্টারপ্রেটার নাম হবে, কখন কম্পাইলার নাম হবে সেটা ভিন্ন প্রসঙ্গ। ঠিক আছে? কিন্তু আসলে এই ২ জন কাজ করে। কারণ এটা নিয়ে আমি এখন গভীরে যাব না। যেতে গেলে সেটা ভিন্ন কনটেক্সট হয়ে যাবে। তাহলে ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার। ঠিক আছে? আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের যে আ ডেভেলপার যে কোডটা লিখবে সেই কোডটাকে ইকুইভ্যালেন্ট 01 এ কনভার্ট করা সো দ্যাট কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোড। ঠিক আছে? জি, কারণ কম্পিউটার কিন্তু এটাও বুঝতে পারে না। ঠিক আছে? জি। এই। তো আশা করি ২ টা পয়েন্ট আপনারা ভালোমতো বুঝতে পারছেন। প্রথমত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার 01 ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। ইন্টারপ্রেটার কি? কম্পাইলার কি? এই সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করছেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আ নামগুলো কি হতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করছেন। এখন আসেন প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রামিং কি? প্রোগ্রামার কি? সো খুবই সহজ কথা। প্রোগ্রাম হচ্ছে যে আ আপনার দেখেন a set of command ঠিক আছে? বা instructions, a set of commands or instruction মানে একগুচ্ছ কমান্ড। ঠিক আছে? একগুচ্ছ কি? কমান্ড বা ইনস্ট্রাকশন। তো যদি একসাথে থাকে তাহলে সেটাকে আসলে মূলত একটা প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে? বা একটা সফটওয়্যারও বলা হয়। আপনি যদি একটা প্রোগ্রাম একে যদি সফটওয়্যারও বলেন কোনো ভুল হবে না। ঠিক আছে? সফটওয়্যারের কাজও তাই একই। যে আ একটা সফটওয়্যারের মধ্যে কি থাকে? a set of command বা a set of instructions ঠিক আছে? যেটা এক্সিকিউশন করে কোনো একটা প্রবলেম সলভ করা হয়। ঠিক আছে? তো যাই হোক, মানে সোজা কথা একটু আগেই যে আপনারা কোড লিখলেন, একটু আগেই যে আমি কোডটা লিখলাম, ধরেন যে ২ টা সংখ্যা যোগ করা x ধরেন 10 তারপরে y 20 আবার এখানে sum লিখলাম x প্লাস y। ওকে? তো এই যে কোডটা লেখা হইলো, সো এই কোডটা একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং এখানে দেখেন এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস প্রত্যেকটা লাইনে একেকটা ইনস্ট্রাকশন। আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। ঠিক আছে? জি, আমি একটু এটা সব ব্যাচেই আমি হচ্ছে দেখাই দেখায় দেই আরকি। তো আপনাদের খুব সংক্ষেপে একটা প্রোগ্রাম করে দেখাই। ঠিক আছে? বা একটা সফটওয়্যার তৈরি করে দেখাবো। বুঝতে পারছেন? জি। চলেন আমরা এটা শুরু করি। তো আমি এটা খুব একটু কনভেনিয়েন্ট এর জন্য C++ এ করে দেখাবো। ভুলেও আপনারা হচ্ছে যে এই কোর্স মনে করবেন না যে C++ এই কোর্সের অংশ। এই কোর্সে কিন্তু C++ এর কোন কিছু অংশ থাকবে না। আমি জাস্ট এই প্রোগ্রাম কি জিনিস এটা বোঝানোর জন্য হচ্ছে আপনাদের C++ এটা করে দেখাবো দ্রুত। ঠিক আছে? এবং আপনাদের এটা করতেও হবে না C++ এ। তো আমি C++ এর জন্য কোড ব্লকস ব্যবহার করি। আ করতে পছন্দ করি। এটা যদি VS করেও করা যায়। আচ্ছা ধরেন আমি হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। এই ধরেন যে ডাউনলোডের মধ্যে আ আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম যে মাই ফার্স্ট প্রোগ্রাম নামে হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করলাম জাস্ট। এই ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে একটা ফাইল তৈরি করব। ঠিক আছে? তো এই ফাইলের নাম দিলাম আমি সাম। ঠিক আছে? sum.cpp। সিপিপি মানে C++, বুঝছেন?
এটা বোঝার দরকারও নাই। ঠিক আছে? আমি আবার বলতেছি কোড কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি শুধুমাত্র প্রোগ্রাম কি এটা বোঝানোর জন্য। ঠিক আছে? C++ আপনাদের করতে হবে না। যদি আপনারা কেউ আগে থেকে জানেন সেক্ষেত্রে করেন। কিন্তু না জানলে এটা করতে হবে না। এটা আমাদের কোর্সের অংশ না। দেখেন আমি একটু ২ টা সংখ্যা যোগ করার জন্য আমি একটা কোড লিখে ফেলি। একটু বড় করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। দেখেন উম আমি কি করব? আমি চাচ্ছি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্রত্যেকবার আমি ২ টা করে সংখ্যা দেব এবং সেই ২ টা সংখ্যা যোগ করব। যদি প্রতিবারই ১০ আর ২০ যোগ করে, কথা বুঝেন? প্রতিবারই যদি একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার যদি শুধু ১০ আর ২০ এই ২ টা সংখ্যাকে যোগ করে, তাহলে কি ওই প্রোগ্রাম বা সফটওয়্যারের আসলে কোনো ভ্যালু থাকলো? সে শুধু ১০ আর ২০ যোগ করে। আর কোনো কিছু যোগ করতে পারে না বা বিয়োগ করতে পারে না। তাহলে তো হলো না। তাই না? তো আমার প্রোগ্রামটা অবশ্যই লজিক্যাল ইয়া হতে হবে যে সে যেন আ একটা প্রবলেম সলভ করে। তো শুধু যদি ১০ আর ২০ ই যোগ করে, যেটা আমি একটু আগে আপনাদের কোডে দেখাইছি। হ্যাঁ? মানে যদি আমি আপনাদের একটু রিয়ালি দেখাই দেই। ধরেন আমি যদি এভাবে লিখি, এই এভাবেই তো লিখছিলাম, তাই না? জি, তারপরে আমি এখানে লিখছিলাম যে sum equal to x plus ওয়াই। y এই তো লিখছিলাম, তাই না? তো আমরা এটা একটু প্রিন্ট করি। তাহলে দেখতে পারবেন। প্রিন্ট করতে হয় এভাবে। আচ্ছা প্রিন্ট কিভাবে করতে হয় ওটা ওসব বোঝার দরকার নাই। তো আমি এই কোডটা এখন রান করব। ঠিক আছে? কোডটা বিল্ড অ্যান্ড রান দিলাম। দেখেন কোডটা রান হয়ে আমাকে আউটপুট দেখাবে। দেখানোর কথা ৩০। ঠিক আছে? যদি সবকিছু ঠিকঠাক হয়। দেখেন তো আসছে না? ৩০ আসছে? জি, দেখতে পাচ্ছেন? তাহলে জি, আমি যদি এই সফটওয়্যারটা আমি আবার রান করাবো। তাহলে আমি আবার ৩০ দেখতে পাচ্ছি। তাহলে এই সফটওয়্যারের কি মূল্য থাকলো? এই সফটওয়্যার চলবে? বলেন তো বাজারে চলবে? না। এ এ তো খালি সবসময় ৩০ ই দেখায়। তো আমরা এমন একটা প্রবলেম সলভ করব, মানে আমি কিন্তু ছোট্ট জিনিস দিয়ে মানে বড় জিনিসকে বুঝাচ্ছি আরকি। ঠিক আছে? যে অ্যা একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম যদি সবসময় একটা কাজই করে, একটা নির্দিষ্ট প্রবলেম সলভ না করে, তাহলে তো ওইটা আসলে মানে কোনো কাজের না। ভ্যালুলেস, রাইট? তো আমরা এখন যেটা করব, এমন একটা সফটওয়্যার বা এমন একটা প্রোগ্রাম তৈরি করব, যেই প্রোগ্রামটা কি করে? একটা প্রবলেম সলভ করে। কি প্রবলেম সেটা? ২ টা সংখ্যা আমরা সবসময় আমরা ইচ্ছামত ২ টা সংখ্যা তাকে দিব এবং সে কি করবে? ওই ২ টা সংখ্যাকে যোগ করে আমাদেরকে দেখাবে। বুঝতে পারছেন? জি, আচ্ছা। তাহলে এভাবে যদি সেটা যদি করতে হয় তাহলে আমি একটু সেটা করে ফেলি। আপনাদের কোড আমি বারবারই বলতেছি কোড কিন্তু বোঝার দরকার নেই। ঠিক আছে? কারণ এখানে আমি C++ শেখাচ্ছি না। এই। তো আমার হয়ে গেছে। আমি যদি কোডটা রান করাই, খেয়াল করেন এইবার কিন্তু আমার ডিসপ্লেতে কোনো কিছু নাই। আছে কি দেখেন তো? না। আমার কাছে এক্সপেক্ট করতেছে ২ টা সংখ্যা। ঠিক আছে? আমার এই সফটওয়্যারটা কি এক্সপেক্ট করতেছে বা এই প্রোগ্রামটা ২ টা ২ সংখ্যা। টা সংখ্যা আমার কাছে এক্সপেক্ট করতেছে। সো আমি ১ম এ ধরেন ২০ দিলাম। ঠিক আছে? তারপরে ধরেন ৭ দিলাম। এখন যেই আমি এন্টার প্রেস করব সাথে, সাথে ২০ আর ৭ এই ২ টা যোগ হয়ে ২৭ চলে আসবে। দেখেন, আসছে না? জি, স্যার। এখন যদি আমার মনে হয় যে না আমি ২০ আর ৭ যোগ করব না, আমি অন্য কোনো সংখ্যা যোগ করব। আমি ধরেন যে আ উম ১২ আর ১৩ যোগ করব। ধরেন ১২ আর ১৩। ১২ আর ১৩ যোগ করলে কত হয়? ২৫। ২৫ আসে না? জি, স্যার। তাহলে আমার এই সফটওয়্যারটা কি যেকোনো ২ টা সংখ্যাকে যোগ করতে পারতেছে না? জি, ধরেন ৬ আর ২, ৬ আর ১ ৭ হবে। ঠিক আছে? আপনি বড় কোনো সংখ্যা দেন। হ্যাঁ? দেখেন যেকোনো ২ টা সংখ্যা যোগ করতে পারতেছে। সো এইটা কিন্তু খুব ছোট্ট একটা প্রোগ্রাম বা সফটওয়্যার। তাহলে আপনার ১ম ক্লাসেই কিভাবে ছোট্ট একটা প্রোগ্রাম বা সফটওয়্যার লিখতে হয় এটা দেখলেন, বোঝার দরকার নাই। দেখলেন কিনা? জি।
তো এটা হচ্ছে একটা প্রোগ্রাম। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। দেখেন আমি একটা ফোল্ডারে তৈরি করছি। ইচ্ছাকৃতভাবেই তৈরি করছি। আপনি যদি এই সোর্স কোডটা কেটেও দেন, তারপরও ওখানে একটা exe ফাইল তৈরি করছে। exe মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। ঠিক আছে? জি, দেখেন আমি একটু দেখাই। ডাউনলোডে এই যে মাই ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা এখানে হয়নি? ও আচ্ছা এই যে এখানে হইছে। দেখেন, এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশন খেয়াল করছেন? এটা জি, কিন্তু এক্সিকিউটেবল ফাইল। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে একটা লাইব্রেরির জন্য একটা ঝামেলা হচ্ছে। কিন্তু আসলে এটা কাজ করতো আরকি। সেই লাইব্রেরির জন্য দেখাতে পারছি না। সিস্টেম এরর হচ্ছে আরকি। ঠিক আছে? যে এটা হচ্ছে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। না হলে এটা হয়তো কি জানেন? আমরা এই যে এখানে যে রান করানোর পরে যে জিনিসটা আসতো না? এই যে এই ইন্টারফেসটা। ঠিক জি, একই ইন্টারফেস এই এই আপনার ইয়াতে হয়ে গেল। এই যে এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে সেটা চলে আসতো। অর্থাৎ একটা সফটওয়্যারে আমরা যখন ডাবল ক্লিক করি তখন সফটওয়্যারটা রান হয়ে যায় না? জি, এটাও তাই। এই ইয়াটা কিন্তু তাই। আপনি যদি এই সোর্স কোড দেখেন এটা হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডটা একদম ডিলিটও করে দেন, তাতে কিছুই যায় আসে না। ঠিক আছে? জি, কারণ এইটা হচ্ছে আপনার আ মূলত সেই সফটওয়্যার ফাইল মানে এক্সিকিউটেবল ফাইল। যাই হোক ওটা নিয়ে ওরিড হওয়ার কোনো বিষয় না। তাহলে দেখেন আমরা কিন্তু ২ টা সংখ্যা এবং এটাকে আপনি ইচ্ছামত এভাবে লিখতে পারেন। যেমন আমি আসলে ওটা লিখি নাই। ধরেন আমি সংখ্যা খেয়াল করেন। সো এখন আমাদের ইন্টারফেসটা একটু ভিন্ন হবে। সো আমরা সাম আ এই লেখাটাও দেখাতে চাচ্ছি। সো আমরা যদি হচ্ছে এটাকে ইয়ে করি, রান করি, দেখেন আবার আমাদের কাছে ২ টা সংখ্যা চাচ্ছে। সো আগের মতোই। কারণ ১৪ আর ৬ যোগ করলে কত হয়? দ্যা সাম ইকুয়াল টু ২০ 20 সো এখন আপনাদের একটু সেপারেট করে বুঝতে একটু সুবিধা হচ্ছে। ঠিক আছে? এই। তো আপনি যেই সংখ্যা দেন না কেন, সে কিন্তু ২ টা সংখ্যা এভাবে যোগ করে দিবে। সো এইটা একটা ছোট্ট একটা প্রোগ্রাম বা ছোট্ট একটা সফটওয়্যার। ক্লিয়ার? জি, তাহলে এই যে প্রোগ্রাম কোনটা তাহলে? প্রোগ্রাম হচ্ছে এইটা যেটা আমি হচ্ছে লিখলাম এতক্ষণ ধরে। এই পুরোটা মিলে একটা প্রোগ্রাম। কারণ এখানে প্রত্যেকটা লাইনে একেকটা কমান্ড দেওয়া হইছে বা ইনস্ট্রাকশন দেওয়া হইছে। কি দেওয়া হইছে? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হইছে। ঠিক আছে? জি, প্রত্যেকটা লাইনে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হইছে। তাহলে প্রত্যেকটা লাইনে যেহেতু ইনস্ট্রাকশন মানে এই লাইনে একটা ইনস্ট্রাকশন দেওয়া হইছে, এই লাইনে ইনস্ট্রাকশন দেওয়া হইছে, এই লাইনে দেওয়া হইছে, এই লাইনে দেওয়া হইছে, এই লাইনে দেওয়া হইছে। প্রত্যেকটা লাইনে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হইছে। বুঝতে পারছেন? অর্থাৎ জি, ১ থেকে ১০ পর্যন্ত প্রত্যেকটা লাইনে ইনস্ট্রাকশন দেওয়া হইছে। তার মানে এখানে আমরা বলতে পারি না যে ইনস্ট্রাকশন, a list of instructions তাই না? মানে ইনস্ট্রাকশন এর একটা লিস্ট। তো এই লিস্ট অফ ইনস্ট্রাকশন একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামে কি থাকে? ইনস্ট্রাকশন এর একটা লিস্ট থাকে। মানে একটার পর একটা এক্সিকিউট হয় সেটা। বুঝতে পারছেন? জি, বিষয়টা কিন্তু এরকম হয় না যে ১ম এ এই লাইন এক্সিকিউট হলো, তারপরে এই লাইন হবে। জি না। স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি এই লাইনের পর এই লাইন, এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন। এভাবে সিকোয়েন্সিয়ালি কি হয়? এক্সিকিউট হয়। ঠিক আছে? জি, তো এটা হচ্ছে একটা প্রোগ্রাম। যেখানে কি থাকে? ইনস্ট্রাকশন এর লিস্ট থাকে। ঠিক আছে? মানে কমান্ড থাকে। আপনি ইনস্ট্রাকশন ও বলতে পারেন, কমান্ড ও বলতে পারেন। তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার। আচ্ছা এই প্রোগ্রামিংটা যে লেখে, যেমন এই মুহূর্তে আমি লিখলাম। তাহলে আমাকে বলা হবে প্রোগ্রামার। ক্লিয়ার? জি। তাহলে আমি হচ্ছে এই মুহূর্তে প্রোগ্রামার। প্রোগ্রামার। আচ্ছা। আর আমি যে লেখলাম, এই যে আপনার আ এই প্রোগ্রামটা, ঠিক আছে? এই জি, কনসেপ্ট বা এই ধারণাটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে?
জি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ধরে কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোনটার মানে কি। একইভাবে এই পুরো জিনিসটাকে আপনি প্রোগ্রাম না বলে আপনি পুরো জিনিসটাকে কোডও বলতে পারেন। কি বলতে পারেন? কোড। কোড। এটা একটা কোড না বলেন তো? জি। কোড। তাহলে এটাকে যদি আপনি কোড বলেন, তাহলে আমাকে কি বলতে পারেন? যে কোড লেখে তাকে কি বলা হবে? কোডার। কোডার। কারেক্ট। ঠিক আছে? যে প্রোগ্রাম লেখে তাকে যদি প্রোগ্রামার বলা হয়, তাহলে যে কোড লেখে তাকে বলা হবে কোডার। কোডার। আর এই আমি যে মানে আমি একজন কোডার, আমি যে মানে কোড করলাম, সুতরাং এই প্রসেসটাকে বলা হবে কোডিং করা। ঠিক আছে? এই। তো জাস্ট আ আপনার যেকোনো ভার্বকে আমরা যখন শেষের সাফিক্স er যুক্ত করি অথবা শুধু আর যুক্ত করি, তখন কিন্তু এটা একটা নাউন হয়ে যায়। ঠিক আছে? যেমন আমি প্রায় এটা বলি যে ফার্ম, মনে করেন ফার্ম। আমি আপনাদের ইংলিশ করে দিচ্ছি। ফার্ম মানে কি? কৃষিকাজ করা, তাই না? আমি যদি ফার্মের সাথে er যুক্ত করে দেই তাহলে কি হবে? ফার্মার। ফার্মার মানে ফার্মার। যে করে। জি। বুঝতে পারছেন? জি। তো প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামিং করা। আর প্রোগ্রামার মানে হচ্ছে যে প্রোগ্রামিং করে। করে। তো একইভাবে কোডের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? ক্লিয়ার? এবং জি, জি। এখানে কিন্তু আপনারা ইংলিশের একটা বিষয় শিখে রাখলেন। সাফিক্স। কোন একটা ভার্বের শেষে যদি er অথবা আর এই সাফিক্সটা যুক্ত করা হয়। সাফিক্স মানে হচ্ছে শেষে। ঠিক আছে? জি। তাহলে ওটা হচ্ছে নাউন হয়ে যায়। ভার্ব থেকে কি হয়ে যায়? নাউন। নাউন হয়ে যায়। এভাবে কিন্তু অনেক শব্দ প্রচলিত আছে। ফাইট, মনে করেন ফাইট মানে কি? যুদ্ধ করা। যুদ্ধ। ফাইটার মানে কি? যে যুদ্ধ করে। কারেক্ট। ড্রাইভ, ড্রাইভ মানে কি? আপনার ধরেন সাঁতার কাটা। ঠিক আছে? বা আপনার হচ্ছে আ আপনি গাড়ি চালালে সেক্ষেত্রে গাড়ি ড্রাইভ করা। ঠিক আছে? ড্রাইভার মানে কি? যে যে ড্রাইভ গাড়ি করে। চালায়। হ্যাঁ, তো বিষয়টা এরকম। তো আশা করি প্রোগ্রাম কি জিনিস এটা বুঝাতে যেয়ে আমি এতগুলো কথা বললাম। কারণ আমরা যেহেতু সবাই বিগিনার যদি নাও হই, এখানে আমি জানি অনেকে সিএসসির স্টুডেন্ট আছে। কিন্তু তাতে কিছুই যায় আসে না। কারণ আমি নিজে জানি, আমি নিজেও যেহেতু সিএসসি কমপ্লিট করে আসছি, যে সিএসসিতেও অনেকেরই দেখা যায় এই বেসিক ফাউন্ডেশনটা থাকে না। ঠিক আছে? হুম। তো এই কারণে আমরা একদম গভীর থেকে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব যাতে প্রত্যেকটা স্টেপ আমরা একটা টপিকের পর আরেকটা টপিক শিখলে যেন মজা পাই। কারণ স্টাডি বা কোডিং করা এটা একটা মজার বিষয়। ঠিক আছে? এটাকে অনেকে মানে কঠিন মনে করে শুরু করে। আপনি একটা জিনিস শুরু করার আগেই যদি সাইকোলজিক্যালি চিন্তা করেন যে এটা কঠিন, তাহলে আপনি কখনোই এটা থেকে আনন্দ পাবেন না। আজকে একটা জিনিস মনে করেন তো গেম খেলে কেউ কি তার কাছে কোনো কষ্ট লাগে বলেন তো? না। আর কখনোই কষ্ট লাগে না। আপনি মোবাইল গেম খেলেন দেখবেন যে মানে সারারাত খেলতে পারবেন। স্যার ফ্রি ফায়ার পারা যায় না। মাথা ব্যথা করে। হ্যাঁ? ফ্রি ফায়ার পারা যায় না। ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেললে মাথা ব্যথা করে। হ্যাঁ, তো যাই হোক মানে আপনি কিন্তু একটা গেম বা মানে লং টার্ম যদি কোনো কিছু ইয়া করেন যেগুলো হচ্ছে খুব আ এক্সাইটিং মনে হয়। ঠিক আছে? জি, জি। আসলে মূলত এগুলো আ এই টাইপের জিনিসপত্র লং টার্ম যেগুলো করে এই যে গেম খেলা, ঠিক আছে? এগুলো আসলে ডোপামিনের একটা খেলা আর কিছুই না। ঠিক আছে? আমরা আসলে এগুলো নিয়ে কথা বললে আরো ডিটেইল অনেক কিছুতে চলে যাবে। আমি শর্টকাটে বলি। ধরেন একটা গেম কিভাবে মানুষের লাইফে অ্যাডিকশন চলে যায়। ঠিক আছে? অ্যাডিকশন এর পর্যায়ে কখন চলে যায়? আপনি ধরেন আজকে ৩০ মিনিট গেম খেললেন। খুবই আনন্দ পাইলেন, আপনার কাছে ভাল লাগলো। তো আসলে আপনি যখন গেম খেলেন, তখন আমাদের ব্রেইন থেকে ডোপামিন নামে এমন করেছে। ডোপামিন নামে একটা হরমোন রিলিজ হয়। ঠিক আছে? যার কারণে আমাদের একটা ভালো লাগার অনুভূতি ক্রিয়েট হয়। বুঝতে পারছেন কি? জি, আমাদের যে ভালো লাগে বা খারাপ লাগে, এই জিনিসটা কিন্তু আমাদের সবকিছুই তো ব্রেইনের সাথে কানেক্টেড। তাই না? জি, তো আমাদের যেকোনো ক্ষেত্রে আপনি যখন খুশি হন, হ্যাপি হন, ঠিক আছে? তো তখনই কিন্তু এই ডোপামিন হরমোনটা রিলিজ হয় ব্রেইন থেকে। তো আপনি যখন ১ম এ একটা গেম খেলা আজকে থেকে শুরু করলেন, আজকে ৩০ মিনিট খেললেন, ডোপামিন হরমোন রিলিজ হইল। আগামীকালও খেললেন, ৩০ মিনিট খেললেই ডোপামিন হরমোন রিলিজ হইল। কিন্তু ১ সপ্তাহ পর দেখবেন ৩০ মিনিট খেললে আর ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে না। কারণ অলরেডি আপনার ব্রেইন সেট হয়ে গেছে যে, ও আচ্ছা এতটুক তো হচ্ছেই।
ঠিক আছে? মানে এটা তখন আপনার ব্রেইনের জন্য এনাফ হয় না। বুঝতে পারছেন? তখন জি, আপনার ৩০ মিনিটের জায়গায় মনে করেন ৫০ মিনিট খেলতে হয়। তখন আপনার আবার নিউ ডোপামিন রিলিজ হয়। ঠিক আছে? সো এর ফলে হয়ে যায় কি যে মানুষ একটা টাইমে যে দেখা যায় যে এই টাইমটা বাড়াইতেই হয়, বাড়াইতেই হয় এবং এটাই হচ্ছে আল্টিমেটলি সবকিছুর অ্যাডিকশন এর মূল কারণ। এটা নট অনলি গেম অ্যাডিকশন বাট অলসো এনি অ্যাডিকশন। ঠিক আছে? এটা সময় থাকলে আমি ডিটেইলে বলতাম কিন্তু এখন অত সময় নাই। এনিওয়ে তো আমরা কোডিং করতে গেলে বা পড়াশোনা করতে গেলে বা স্টাডি করতে গেলে কেন আমরা হচ্ছে এই ডোপামিন হরমোনটা রিলিজ হয় না? এটা আমাদের কারণেই হয় না। বুঝতে পারছেন? সরি, কেন রিলিজ হয় না? কারণ হচ্ছে আমরা সাইকোলজিক্যালি শুরু করার আগে যেমন এই কোর্সটা শুরু করার আগেই আমাকে অনেকে বলছিল যে, "স্যার কোডিং তো অনেক কঠিন মনে হয়।" তাই না? তো এই যে দেখেন আমাদের ব্রেইনে আগে থেকে আমরা কি করে ফেলছি? ডিমোটিভেট। হ্যাঁ, সাইকোলজিক্যালি আমরা ব্রেইনকে দুর্বল করে ফেলছি যে, আচ্ছা এটা তো কঠিন জিনিস। এখানে আসলে কোনো মজা নাই। যা আছে সব কষ্ট। মনের ভিতরে এই যে আপনি জিনিসটা সেট করে ফেলছেন, যার ফলে আপনার এই ডোপামিন হরমোনটা রিলিজ হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? জি, জি স্যার। কিন্তু গেম খেলার আগেই শুরুতেই আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে। ও আচ্ছা এটা করলেই তো আমি মজা পাবো মনে হয়। হুম? তার ফলে হয় কি যে আপনার ডোপামিন হরমোনটা রিলিজ হয়। তো সত্যি কথা বলতে পড়াশোনার মধ্যেও আনন্দ আছে। স্টাডি করার মধ্যেও আনন্দ আছে। ঠিক আছে? দেখবেন যারা রিসার্চার বা গবেষক তারা ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে? অনেক সময় খাওয়া-দাওয়া ভুলে যায়। কি কারণে? কারণ ওই কাজটাতে সে মজা পাচ্ছে। হ্যাঁ? তো আপনার কাজের মধ্যে আনন্দ ওই যে ছোটবেলায় কোনো একটা বাংলা বইয়ে পড়ছিলাম যে, ছোটবেলা থেকেই আমাদের কাজের মধ্যে কোনো আনন্দ নাই। ঠিক আছে? এরকম কি যেন একটা কথা লেখা ছিল। তো কাজের মধ্যে না সরি পড়াশোনার মধ্যে। ঠিক আছে? তো জি স্যার। এরকম একটা কথা বইয়ে লেখা ছিল। তা আসলেই তাই। ছোটবেলা থেকে আমাদের পড়ার দরকার। আ আমাদের হচ্ছে লাইক আ আপনার জিওমেট্রি শেখা দরকার, জিওমেট্রি শিখছি। আমাদের হচ্ছে আ বীজগণিত শেখা দরকার, বীজগণিত শিখছি। পাটিগণিত শেখা দরকার, পাটিগণিত জাস্ট পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য। বাট জীবনেও আমরা নিজেকে কোয়েশ্চেন করি নাই যে কেন? এই জিনিসটা কেন? হোয়াই? তাই না? বীজগণিত কেন? এই অঙ্কটা আমার কেন এই ফর্মুলাটা এপ্লাই করে অঙ্ক করতে হচ্ছে? মিডল ফ্যাক্টর জিনিসটা কি? আপনারা সবাই মিডল ফ্যাক্টর অঙ্ক করে আসছেন হয়তো অনেকে। এরকম লাইফে অনেক কিছুই আমরা করছি শুধু জাস্ট গদ বাঁধা পরীক্ষায় কিছু মার্কস পাওয়ার জন্য। মার্কস হয়তো পাইছিও কিন্তু আল্টিমেটলি আমাদের জীবনে কোনো ভ্যালু বহন করে নাই। এজন্য আগে যেটা যে যা করছেন, করছেন। ইনশাআল্লাহ এখন থেকে মানে হন যে আমাকে আ ডিসিশন নিতে হবে, ওয়াইজলি নিতে হবে। ঠিক আছে? কারণ সবার টাইমই লিমিটেড। ঠিক আছে? লাইফে। আরেকটা বিষয় মনে রাখবেন, আমি একটা এই কথাগুলো প্রতি ক্লাসে বলা হবে না। তো সে কারণে আমি বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের একটা টার্মস আপনাদের বলব। সেটা হচ্ছে কমফোর্ট জোন। কমফোর্ট জোন বলে একটা বিষয় আছে। সেই জিনিসটা কি? আমাদের ব্রেন বা আমরা নিজেরা সবসময় অলস থাকতে চাই। কি থাকতে চাই? অলস। হ্যাঁ, অলস থাকতে চাই। যে থাক আমি এরকম যদি হইতো যে আমি বসে থাকবো, আমার হচ্ছে ইনকাম হতে থাকবে। ঠিক আছে? কত ভালো হইতো। আমি বসে আছি। সো আমরা সবসময় কমফোর্ট জোন এ থাকতে চাই। ঠিক আছে? আপনি ধরেন কথার কথা যে সকালে ভোরে উঠে আপনার নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি কোডিং শুরু করবেন। তার চেয়ে তো উম আ ইয়ার মধ্যে ঢুকে থাকা ভালো। তাই না? লেপের মধ্যে ঢুকে থাকা ভালো। এত কষ্ট করে কি লাভ? এই যে কমফোর্ট জোন এ আমরা থাকতে চাচ্ছি। তাই না? এটা জি, হচ্ছে কমফোর্ট জোন। আমরা সবসময় কমফোর্ট জোনে থাকতে চাই। মনে রাখবেন আপনি লাইফে কখনোই ভালো কিছু করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই কমফোর্ট জোনকে ব্রেক করতে পারতেছেন। খুব সংক্ষেপে বলে দেই কমফোর্ট জোনকে ব্রেক কিভাবে করবেন তাহলে? আপনি ২১ দিন প্র্যাকটিস করেন। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। হ্যাবিট ক্রিয়েট করে। হ্যাঁ, কোন একটা হ্যাবিট আপনারা যারা অ্যাটমিক হ্যাবিট এই বইটা পড়লে হয়তো আরো বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? জি স্যার। তো আপনার যেকোনো অভ্যাস
এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ২১ দিনে ওইটা অভ্যাসে পরিণত হয়। ১ম কয়েকদিন আপনার খুব কষ্ট হবে, খুব ইয়া লাগবে। কিন্তু আপনি যখন সকাল, সকাল নামাজ পড়ার পর কোডিং করা শুরু করবেন, আপনি দেখবেন যে কোডিং না করলেই আপনার মানে ভাল লাগতেছে না। কথা কি বুঝতে পারছেন? জি, জি স্যার। আপনি তখন এটার মধ্যে মজা খুঁজে পাবেন। কিন্তু একদিন কোডিং করলেন, ঠিক আছে? কোন একটা মোটিভেশনাল ভিডিও-টিডিও দেখে ৭-৮ ঘন্টা কোডিং করলেন, ঠিক আছে? জি আর স্যার। পরের ৫ দিন কোন খবর নেই। এই মোটিভেশন দিয়ে আপনি জীবনে কোন কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? জি, তো জি স্যার। আপনাকে ইউ হ্যাভ টু আ আপনাকে কমফোর্ট জোন থেকে কি করতে হবে? জি, সম্পূর্ণরূপে হ্যাঁ, বের হয়ে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার। যে আচ্ছা, মেয়েটার এখনো নিজের ঘর করতে জি? ওকে। সো আমরা তাহলে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, প্রোগ্রামার কি, কোড কি, কোডিং কি, কোডার কি এই সমস্ত কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইলাম আরকি, হ্যাঁ? তো এগুলো নিয়ে কনফিউশন থাকা যাবে না। এজন্য আমরা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে এই কথাগুলোই বলা হইছে। আচ্ছা, এখন বলেন কেউ একজন একটা প্রশ্ন করতে চাইছিলেন। বলেন। ও স্যার আমি বলছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার যে আপনি একটু আগে যে কোডটা দেখেছিলেন যে আপনার C++ এর মধ্যে যে আপনি একটা প্রোগ্রাম রান করেছিলেন বা একটা কোড রান করেছিলেন, ওইটার সাথে আপনার ডাউনলোড ফোল্ডার একটা exe ফাইল আসা পড়ছে। ওইটা কি আপনি কোনো এক্সট্রাকশন ইউজ করছেন নাকি ওটা অটোমেটিক্যালি জাস্ট আমি C++ ইউজ করার কারণে এটা হইছে এরকম কিছু? না, এটা যদি আপনি এই যে দেখেন এখানে শুধুমাত্র রান আছে, ঠিক আছে? জি, আপনি যদি শুধু রান প্রেস করেন তাহলে exe ফাইল ক্রিয়েট হবে না। আর আপনার এখানে বিল্ড অ্যান্ড রান এটা যদি প্রেস করেন, ঠিক আছে? তাহলে আপনার exe ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ও বুঝতে পারছেন? মানে রানও হবে, সাথে বিল্ডও হবে। আর স্যার এই যে বিল্ড হলে কি স্যার এটা আমার হচ্ছে আপনার আমার মেইন কম্পিউটার টার্মিনালে ওপেন হবে স্যার এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটারের টার্মিনালে। মানে এটা বাই ডিফল্ট ইন্টারফেস আরকি। বুঝতে ও পারছেন? আপনি ইন্টারফেসকে চেঞ্জ করতে পারবেন। আপনি কোডিং করে চেঞ্জ করতে পারেন। আপনার জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি এটা দেখালাম। হুম, ঠিক আছে? আরেকটা মজার বিষয় দেখি আমি এটাকে দেখাতে পারি কিনা। এই যে আমরা কোডটা লিখলাম, ঠিক আছে? এই কোডের ইকুইভ্যালেন্ট কিন্তু দেখেন sum.o, ও ফাইল, ঠিক আছে? এই ও জি। ফাইলটা কি জানেন? আ এটা একটা এক্সট্রাকশন? আচ্ছা, দাঁড়ান দেখি আমি একটু আপনাদের ওপেন করে দেখাতে পারি কিনা। আচ্ছা, এটা এখানে বুঝানোটা ইয়ে হবে। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের দরকার নাই। ওটা মানে দেখানোর পার্টও ছিল না। এমনিতেই দেখাতে চাইছিলাম যে যদি ওটা হয়ে থাকে। এনিওয়ে, এরপরে আমরা আরেকটা কনসেপ্টে আসবো। কেউ মানে অনেক আ স্পিকারে হচ্ছে আমার ইয়েটা ইয়ে করতেছেন। এটা ইকো হচ্ছে। আচ্ছা, ইকো হোক। এটা কি ভাইয়া জেমস ক্লিয়ারের ইনজামান সিয়ামকে সাইম, মিউট করতেন। আপনি একটু মিউট করেন। অ্যাটমিক হ্যাবিট বইটা কি জেমস ক্লিয়ারের? এটা হচ্ছে IDE। এটা কি? IDE হচ্ছে এটাও একটা সফটওয়্যার। IDE কি? সফটওয়্যার। একটা সফটওয়্যার। খুব সংক্ষেপে যদি বলি এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কি? দেখেন, আমরা যদি কোড করতে যাই, আমাদের কোড করতে গেলে একটা পরিবেশ লাগে। কি লাগে? এনভায়রনমেন্ট পরিবেশ। একটা পরিবেশ লাগে, তাই না? ধরেন আপনি খেলবেন। আপনি ক্রিকেট খেলবেন। ক্রিকেট খেলতে গেলে আপনার একটা পরিবেশ লাগবে না? এই জি, পরিবেশটা কি বলেন তো? আপনার একটা ফিল্ড লাগবে। হুম, এখানে একটা গ্যালারি থাকবে চারপাশ দিয়ে, তাই না? জি, আপনার লাইটিং-টাইটিং থাকবে। আপনার একটা পিচ লাগবে, তাই না? জি, তারপরে আ প্লেয়ার লাগবে, তাই তো? তো দেখেন এই পুরো জিনিসটাই একটা এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টকে আমরা কথার কথা বলতে পারি যে এটা হচ্ছে প্লেইং এনভায়রনমেন্ট অথবা ক্রিকেট এনভায়রনমেন্ট এরকম কিছু একটা বলতে পারি। সো আপনি যখন কোডিং করবেন, কোডিং করতে গেলে আপনার বিভিন্ন জিনিসপত্র দরকার হবে। যেমন এখানে দেখেন আমার গ্যালারি প্রয়োজন হইছে, আমার ফিল্ড প্রয়োজন হইছে, আমার হচ্ছে স্পেস প্রয়োজন হইছে, আমার এখানে ব্যাটসম্যান প্রয়োজন হবে, প্লেয়ার্স প্রয়োজন হবে, অনেক কিছু প্রয়োজন হয়েছে। সবকিছু মিলে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম বা এনভায়রনমেন্ট বলতে পারি। পারি কি না? জি স্যার। একইভাবে আমি যখন একটা সফটওয়্যার তৈরি করব, হ্যাঁ? আমি যখন একটা সফটওয়্যার তৈরি করব তখন আমার কি প্রয়োজন হতে পারে? আমার আ কোড লেখার জন্য অটো কমপ্লিট মানে কি জানেন? যে আপনি কোডের কোন একটা পার্ট লিখছেন,
আপনি এবং আপনার মানে আপনার সফটওয়্যারটা আপনাকে সেটা সাজেশন করতেছে যে আপনি মনে হয় এটা সাজেস্ট করতেছেন। ঠিক আছে? জি। তো সেটা অটোমেটিক্যালি ওই জিনিসটা আপনি কমপ্লিট করে ফেললেন। এটা হচ্ছে আমরা এই বিষয়গুলা মানে সবকিছু করে দেখব। তো আপাতত বলে যাচ্ছি আরকি। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি কমপ্লিট হবে। ঠিক আছে? ওই লাইনটা। তো এটা একটা অংশ। কোডিং মানে আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করব এরকম অনেক কিছু আমাদের লাগবে। যেরকম অটো কমপ্লিট একটা লাগবে। আরেকটা কি লাগবে? ইন্টারপ্রেটার লাগবে। এবং কম্পাইলার লাগবে। কেন লাগবে বলেন তো আমাকে এখন কেউ একজন? ইন্টারপ্রেটার কেন লাগে সফটওয়্যার তৈরি করতে গেলে? বা কম্পাইলার কেন লাগে? আমরা যে কোডটা ইন্টারপ্রেটার লাইন বাই কম্পিউটারকে বোঝানোর জন্য। কম্পিউটারকে বোঝানোর জন্য ইন্টারপ্রিটার বা কম্পাইলার লাগে। সহজে ভাষা বুঝতে পারে না সে। সহজে না। সোজা কথায় কম্পিউটার 0 1 ছাড়া কোনো কিছু বুঝতেই পারে না। পারে কি? জি, আচ্ছা। কম্পিউটার জি 0 না। 1 ছাড়া কোনো 1 কিছু 0 বুঝতে ছাড়া। পারে না। যেহেতু বুঝতে পারে না, সুতরাং তাদেরকে আমার ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার এই ২ টার যেকোনো একটার হেল্প নিয়ে কি করতে হয়? 0 1 এ কম্পিউটারকে কনভার্ট বুঝাতে করতে হয়। হয়। তার মানে হচ্ছে যে এই জিনিসটাও কিন্তু আমার সফটওয়্যার ডেভেলপমেন্টেরই একটা অংশ নাকি? নাকি অংশ না? জি, আচ্ছা। অংশ। তাহলে তারপরে হচ্ছে দেখেন আমি যখন C++ এ কোড করলাম আপনাদের রিয়াল উদাহরণ দিয়ে দিই। একটু আগেই তো কোড করছি। সো এটা দিয়েই উদাহরণটা দিয়ে দিচ্ছি। আহা! কই গেল ওটা? আমি ওপেন করার চেষ্টা করি। এই যে দেখেন, খেয়াল করেন আমরা যে কোড লিখছি, হুম? তো এখানে অটো কমপ্লিট দাঁড়ান দেখি। অটো কমপ্লিট জিনিসটা কি? যে ধরেন কথার কথা আমি এই যে দেখেন, আমি কি হোয়াইল পুরোটা লিখছি? না। যখন আমি WHI লিখলাম সাথে, সাথে আমাকে এই সফটওয়্যারটা আমাকে কি করলো? সাজেস্ট করলো যে আপনি মনে হয় হোয়াইল লিখতে চাচ্ছেন। আমি যদি এটাকে এন্টার প্রেস করি তাহলে সে হোয়াইল লিখে দিল। আমার সময় বেঁচে গেল না? জি, তো এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ? তারপরে হচ্ছে দেখেন ইন্টারপ্রেটার বা কম্পাইলার। C++ হচ্ছে একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ C++ এ এই 0 1 এর কাজটা করে হচ্ছে একজন কম্পাইলার। কি কাজ করে? কম্পাইল। কম্পাইলার। তার মানে এই যে কোড ব্লকস নামে যে সফটওয়্যারটা আমি এখন ওপেন করে আছি, এই সফটওয়্যারটার নাম কি? কোড ব্লকস। এই সফটওয়্যারের মধ্যে আমরা অটো কমপ্লিট পাইছি না? বলেন তো পাইছি কিনা? জি, জি, তাহলে এই একটা সফটওয়্যারের মধ্যে অটো কমপ্লিট আছে। হ্যাঁ? অটো কমপ্লিট আছে। ২ নাম্বার এইটা যেহেতু একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ মানে এটার ইকুইভ্যালেন্ট এই যে এই কোডটার ইকুইভ্যালেন্ট হ্যাঁ? 0 1 এ কনভার্ট করার কাজটা কে করে? কম্পাইলার কম্পাইলার, করে। তার মানে এর মধ্যে অবশ্যই কি আছে? কম্পাইলার। কম্পাইলার আছে। ঠিক আছে? তার মানে এই সফটওয়্যারের মধ্যেই আবার কি আছে? কম্পাইলার আছে। ৩ নাম্বার দেখি আমাদের আরো কি এখানে আছে? দেখেন ডিবাগিং মানে কি? আ আপনার কোডে কোথাও ভুল হইছে কিনা? অনেক সময় দেখবেন অনেক এখানে তো মাত্র ১০ লাইনের আমরা কোড লিখছি। আপনি হাজার, হাজার লাইনের কোড লিখছেন। সেই কোডে কোথায় ভুল হচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না। তখন আপনি ডিবাগিং আ টুলস এর মাধ্যমে আপনি হচ্ছে ডিবাগ করতে পারেন। আপনি প্রথমত নিজে ডিবাগ করতে পারেন। ডিবাগ করা মানে কি? আ মানে ভুলটা খুঁজে বের করা। বুঝতে পারছেন? জি, সহজভাবে যদি বলি। সো এইটা আপনি হচ্ছে যে ডিবাগিং টুলস প্রত্যেকটা ইয়াতেই থাকে। আ এখানেও আপনি পাবেন। দাঁড়ান আমি একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন এই যে দেখেন। দেখতে পাচ্ছেন? জি, সো ডিবাগ। তার মানে এখানে ডিবাগিং করা যায়। আচ্ছা তারপরে হচ্ছে সিনট্যাক্স হাইলাইটিং। সিনট্যাক্স হাইলাইটিং মানে কি? সিনট্যাক্স মানে কি বলেন তো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে সেটা আসলে তার একটা গ্রামার। গ্রামারের মতো। জি, জি। এই যে সিনট্যাক্স এই যে আমরা ইন্টিজার লিখলাম, হোয়াইল লিখলাম, রিটার্ন লিখলাম। এগুলো দেখেন হাইলাইট করছে না? জি, আপনি যদি এটা নোটপ্যাডে লিখতেন তাহলে কি হাইলাইট করত? না, করত না। এটাকে বলা হয় সিনট্যাক্স হাইলাইটিং। ঠিক আছে? মানে কোডটা দেখতে সুন্দর হওয়ার জন্য। জি, দেখতে কিন্তু সুন্দর হইছে। হুম? আচ্ছা। তাহলে দেখেন আমাদের এই সবগুলো জিনিসই কিন্তু একটা সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেটেড আছে। এখন
এই যে আমি চলে যাই ব্যাক টু দ্য ফিল্ড। মনে করেন ফুটবল খেলার ক্ষেত্রে ফিল্ড আছে এখানে আর আমাদের প্লেয়াররা আছে মনে করেন যে এখানে। তাহলে কি খেলা হবে? না। না স্যার। খেলা কিন্তু হবে না। ঠিক আছে? তো এখন মনে করেন যে আ একেক একেকটা জিনিস আমাদের এখানে যে কম্পোনেন্ট পুরো আ প্লেইং যে প্লেইং এনভায়রনমেন্ট এর মধ্যে সবকিছুই প্রয়োজন ইনক্লুডেড। তো একইভাবে আপনার সফটওয়্যার তৈরি করার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট এর মধ্যে অটো কমপ্লিট, কম্পাইলার, তারপর হচ্ছে সিনট্যাক্স হাইলাইটিং, ঠিক আছে? এগুলো সবকিছুই আপনার লাগবে। এগুলো সবকিছুই একসাথে ইনক্লুডেড যদি থাকে, মানে এগুলো যদি আপনি আলাদা, আলাদা সফটওয়্যার করে করতে চাইতেন, মনে করেন অটো কমপ্লিট সেটা আলাদা কোথাও থেকে আপনার করতে হবে। ঠিক আছে? কম্পাইলার সেটা আলাদা আপনার সফটওয়্যার ইনস্টল করতে হবে। সিনট্যাক্স হাইলাইটিং এর জন্য আপনার আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই জিনিসটা কি অনেকটা ঝামেলা হতো না? জি। একটা সফটওয়্যার ডেভেলপ জি করার জন্য? স্যার। তো জি, অনেক সবগুলো ঝামেলা ছিল। জিনিস জি, আমাদের এই সবগুলো জিনিস যখন একটা সফটওয়্যারের মধ্যে ইন ইন্টিগ্রেটেড থাকে তখন এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা ওটাকে কি এনভায়রনমেন্ট বলছিলাম? প্লেইং এনভায়রনমেন্ট, হুম, তাই না? জি, এইটা কি এনভায়রনমেন্ট? এখানে তো আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন। যেটাই করেন না কেন ডেভেলপ করবেন, তাই না? এজন্য হুম, এটাকে কি বলা হচ্ছে? ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তার আগে ইন্টিগ্রেটেড শব্দটা আছে। কেন ইন্টিগ্রেটেড? মানে এই যে অনেকগুলো যে আ সফটওয়্যারের অংশ বা অনেকগুলো যে পার্ট এগুলো সবগুলো ইন্টিগ্রেটেড থাকে, একসাথে থাকে, কম্প্যাক্ট থাকে। বুঝতে পারছেন? জি, এইজন্য এটার নাম হচ্ছে আইডিই। ঠিক আছে? মনে থাকবে? জি, তাহলে আইডি হচ্ছে কিছুই না। এক কথায় যদি বলি আইডি হচ্ছে একটা সফটওয়্যার that combines common software development task into a single application। এই কথাটা বোঝানোর জন্যই আপনাদের এত কথা বললাম। ঠিক আছে? আসলে আইডি মানে হচ্ছে যে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন। যেটা কম্বাইন করে সফটওয়্যার ডেভেলপ করতে যতগুলা টাস্ক আমাদের দরকার সবগুলা টাস্ককে সে একসাথে একটা সফটওয়্যারের মধ্যে কম্প্যাক্ট করে নিয়ে আসে। তাহলে কোড ব্লকসকে আমরা একটা আইডি বলতে পারি না? জি, বলতে পারি। কারণ হচ্ছে কোড বক্সের মধ্যে এই সবকিছুই আছে। VS কোডকে একটা আইডি বলতে পারি না? জি, ডেফিনিটলি বলতে পারি। কারণ VS কোডের মধ্যেও এই সবগুলো বিষয় আছে। আমরা যখন VS কোডে কোড করা শুরু করব, তখন আমরা দেখতে পাবো। NetBeans আছে, Android Studio আছে, হ্যাঁ? তারপরে Sublime Text এটা এখন আর ব্যবহার কম হয় আরকি। ঠিক আছে? কোড ব্লকস তো একটু আগেই দেখালাম। ঠিক আছে? এগুলো সবগুলোই কি আইডি। ক্লিয়ার? জি স্যার। স্যার সিনট্যাক্সটা আর অটোক্যাডটা বুঝতে পারছি, কিন্তু ওই ডাবিংটা আর ইন্টারপ্রেটারটা বুঝতে পারিনি। ডাবিংটা হচ্ছে আমরা ডাবিং না, এটা ডিবাগিং। সো ডিবাগিং। ডিবাগিংটা যখন আমাদের হচ্ছে রিয়াল লাইফ এ ডিবাগ করতে হবে। আমরা তো এখনো কোডিং পার্ট এ যাইনি। এটা জাস্ট আপনাদের বুঝানোর জন্য একবার করে বলে গেলাম। যখন আমরা কোডিং শুরু করব তখন আমরা দেখব একদম রিয়ালি যে ডিবাগিংটা কি। ঠিক আছে? ইন্টারপ্রেটাই। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে খেয়াল করেন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য কি? আমাদের কমন একটা ভুল ধারণা আছে। ঠিক আছে? এই ভুল ধারণাটা কি? আপনারা যারা অলরেডি আ এই রেকর্ডেড ইয়েটা দেখছিলেন তারা হয়তো অলরেডি এগুলো আগে থেকেই জানেন। না জানলেও কোনো সমস্যা নাই। আমি বলে দিচ্ছি আপনাদের। আমরা অনেক সময় মনে করি যে ওয়েব ডিজাইন, ঠিক আছে? এবং ওয়েব ডেভেলপমেন্ট এই ২ টাকে আমরা একটু ভুলভাবে বুঝি আরকি। যেমন ওয়েব ডিজাইন বলতে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে বলেন তো? টুইট UI UX মানে ফন্ট এর পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়েও একটু ইয়ে আছে, ঠিক আছে? আ অনেকের একটু কনফিউশন আছে যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি? খুব সহজে আমি বলি। ধরেন আপনি আ একটা মুভি মনে করেন। তো মুভিতে আপনি যে সিন গুলা দেখতে পান, ঠিক আছে? আ যে ক্যারেক্টারস গুলো দেখতে পান, ঠিক আছে? তো এগুলো তো আপনি সরাসরি চোখে দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার।
জি স্যার। এটা হচ্ছে মুভির ফ্রন্ট এন্ড বলতে পারেন। আর হোয়াট উইল বি দ্য ব্যাক এন্ড ফর দ্য মুভি? সো মুভির ক্ষেত্রে ব্যাক এন্ডটা কি হবে? ক্যামেরাম্যান এদেরকে আপনি চোখে দেখতে পান? না। না স্যার। কিন্তু ক্যামেরাম্যানই কিন্তু ভিডিওটা করছে। তাহলে ক্যামেরাম্যানের কত বড় একটা রোল আছে এখানে। ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে আ আ আপনার মুভিটার হচ্ছে পরিচালক। পরিচালকই মুভিটা হচ্ছে করছেন। তাই না? স্ক্রিপ্ট রাইটার। তো স্ক্রিপ্ট রাইটার মানে প্রত্যেকের কিন্তু আলাদা, আলাদা কাজ আছে। বাট আমরা এগুলো কিন্তু কোনো কিছুই কেয়ার করি না। আমরা হচ্ছে মুভি জাস্ট চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা হচ্ছে ভ্যালু প্রোভাইড করতেছি। তাই তো? জি। এজন্যই দেখবেন যে বাস্তবিক অর্থে যারা মানে আসলে মুভি নিয়ে এত কথা বলার দরকার নেই। কিন্তু মূল জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি? যে মুভির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মানে কোনটা ফ্রন্ট এন্ড এবং কোনটা ব্যাক এন্ড। বুঝতে পারছেন তো? জি স্যার। যেই জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর যেটা দেখতে পাচ্ছি না লজিক্যাল বিষয়গুলা যেমন মুভির ক্ষেত্রে ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার তারপর হচ্ছে পরিচালক এরা সবাই হচ্ছে ব্যাক এন্ড এর। ব্যাকগ্রাউন্ড দেখেন। ব্যাকগ্রাউন্ড কারেক্ট। একটা ওয়েবসাইটেরও যেই জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাই, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড এর পার্ট। ঠিক আছে? কন্টেন্ট জি, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি এই যে এখন যে ওয়েবসাইটে আছি এটারও এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। জি github.com স্যার এর ব্যাক এন্ডে আসলে কি করা হয়েছে আমরা কিন্তু জানি না। ঠিক আছে? জি। আচ্ছা। আর ব্যাকএন্ড কি? এটা তো বললামই যে একটা ওয়েবসাইটেরও ব্যাকএন্ড থাকে। এটা ব্যাকএন্ডে মূলত লজিক থাকে। কি থাকে? লজিক। লজিক লজিক। যেটাকে আসলে বিজনেস লজিক বলা হয়। আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য লজিক বললাম। শুধু লজিক বললাম। আচ্ছা, এখন আসি তাহলে একটা ওয়েবসাইটের যে যেই অংশটা আমরা চোখের সামনে দেখতে পাই, চোখ দিয়ে যেটা দেখতে পাই, আ সেটাই মূলত ফ্রন্ট এন্ড। তো এই ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করতে যেই স্কিল গুলা প্রয়োজন হয় এই স্কিল দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপ করাকেই মূলত হচ্ছে ওয়েব ডিজাইন বলা হয়। সরি, ওয়েব ডিজাইন না, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ডেভেলপ। বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আগে আসি যে ওয়েব ডিজাইন জিনিসটা কি? আমরা অনেকেই ওয়েব ডিজাইন বলতে যেটা বুঝি, এটা হচ্ছে কোড করে HTML, CSS দিয়ে ওয়েব ডিজাইন করা বা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডিজাইন করা। এরকম অনেকেই বলে থাকে। ঠিক আছে? দিস ইস কমপ্লিটলি রং। ঠিক আছে? কেউ কি বলতে পারবেন যে ওয়েব ডিজাইন মানে কি আসলে? স্যার ওয়েব ডিজাইন হচ্ছে আমরা যে Photoshop, Figma দিয়ে যে UI UX ডিজাইনটা করি এটা ওইটারই ওয়েব ডিজাইন করা। হ্যাঁ, ওয়েব ডিজাইন স্যার হচ্ছে কি জি, আপনি মোটামুটি ঠিকই বলছেন। এটাই। স্যার আসলে আমি ওয়েব ডিজাইন হচ্ছে কি যে আমরা যখন আমি এটাও একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করব। আমরা ধরেন একটা বিল্ডিং তৈরি করব। ঠিক আছে? মনে করেন ৫ তলা একটা বিল্ডিং তৈরি করব। তো বিল্ডিংটা কি মানে সরাসরি তৈরি করে মানে মিস্ত্রি ডেকে হচ্ছে কাজ করানো হয় নাকি হচ্ছে তাকে একটা প্ল্যান দেওয়া হয়? আগে ইঞ্জিনিয়ার প্ল্যান দেওয়া হয়, স্কেচ করা হয় পরে। স্ক্রেচ করা হয়, ইঞ্জিনিয়ারকে দিয়ে স্ক্রেচ করে তারপর হচ্ছে লেআউট তৈরি করে প্ল্যান দেওয়া হয়। তারপরে সেই অনুযায়ী হচ্ছে আ মিস্ত্রিরা হচ্ছে ওখানে কাজ করে। তাই না? জি। তো একইভাবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেই কাজটাই করা হয়। ওয়েব ডেভেলপমেন্টের মানে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও। আপনার যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন দরকার তখন আপনি চলে যাবেন ওয়েব ডিজাইনারের কাছে। ঠিক আছে? বা একটা ক্লায়েন্ট কিন্তু তাই করে। তো ওয়েব ডিজাইনার কি করবে? সে Adobe Photoshop আছে, Adobe XD আছে, Figma আছে। মূলত Figma এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। Figma র মাধ্যমে কি করা হয়? একটা ওয়েবসাইট দেখতে কিরকম হবে, সে কিরকমভাবে ইন্টারেকশন করবে, এই বিষয়টা ফুটিয়ে তোলে। ঠিক আছে? তো এটা জাস্ট ডিজাইন, এখানে ডেভেলপমেন্ট এর কিছুই নাই। বুঝতে পারছেন? জি। তাহলে Figma দিয়ে একটা ওয়েবসাইট ওই যে একটা বিল্ডিং তৈরি করার আগে যেরকম বিল্ডিং এর লেআউট তৈরি করা হয়, একইভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার আগে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে? এই বিষয়টা ওয়েব ডিজাইনাররা Figma বা এই টাইপের যে টুলস আছে, এই টুলস দিয়ে কি করে? ওইটা একটা ডিজাইন। ডিজাইন করে। এখানে কিন্তু কোডিং এর কিছু নাই। শুধু কি করে? ডিজাইন ডিজাইন। করে যে হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা এরকম হবে। এবার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি Figma থেকে সেই ডিজাইনটা দেখবেন। দেখে আপনি সেটাকে HTML, CSS, JavaScript, ব্যাকএন্ড এ প্রয়োজন হলে PHP, Laravel, হোয়াটএভার যেটা খুশি সেটা ব্যবহার করে আপনি সেটাকে কি করবেন? ডেভ ওয়েবসাইট ডেভেলপ করব। ওয়েবসাইটে কনভার্ট করবেন। জি। তো
মূলত তার মানে আপনি যদি HTML, CSS ও লেখেন, শুধু HTML, CSS দিয়ে জাভাস্ক্রিপ্টের কথা বাদই দিলাম। HTML, CSS দিয়েও যদি আপনি একটা ওয়েবসাইটের মানে ওয়েবসাইটটাকে করেন, ওয়েবসাইটের ডিজাইন মানে করেন, এক্ষেত্রে আমরা তাকে ওয়েব ডিজাইন বলব না। ওয়েব কি বলবো? ডেভেলপার, ওয়েব কন্টেন্ট ডেভেলপার। জি, ওয়েব ডেভেলপমেন্ট বলব। তার মানে ডিজাইনটাকে যখন আমরা কি করি? ওয়েব ডেভেলপমেন্ট। ওকে? তার মানে ও ডিজাইন থেকে আমরা যখন সেটাকে কোড লিখে আমরা রিয়াল ওয়েবসাইট আচ্ছা যখন যে ডিজাইনটা থাকে ওটা কি আমাদের রিয়াল ওয়েবসাইট? না, জি না। হ্যাঁ, যেমনটা ওই যে বিল্ডিং এর ক্ষেত্রে বললাম যে ইঞ্জিনিয়ার যখন যে লেআউটটা দেয় ওটা কি রিয়াল বিল্ডিং? জি না। ওটা দেখে তারপরে হচ্ছে বিল্ডিং তৈরি করা হয়। একইভাবে আপনার যে ডিজাইনার উনি যে ডিজাইনটা দিবে এটা Figma টুলস এর মাধ্যমে দিবে। এখানে কিন্তু কোড করার কোনো কিছু নাই। এই ডিজাইনটা আপনি দেখে কি করবেন? কোড করে আপনি রিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এইটা হচ্ছে রিয়াল অ্যাপ্লিকেশন। আপনি যখন কোড করে করতেছেন। সো সেখানে আপনি HTML ব্যবহার করেন, CSS ব্যবহার করেন, JavaScript ব্যবহার করেন, হোয়াটএভার যেটাই ব্যবহার করেন না কেন, এটা আল্টিমেটলি ওয়েব ডেভেলপমেন্ট। ক্লিয়ার? জি স্যার। তো HTML, CSS দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ছোট্ট হলেও সেটা তো একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। এটাকে কখনোই ওয়েব ডিজাইন বলবেন না। ঠিক আছে? তো ওয়েব জি। ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এটা কিন্তু আসলে এক জিনিস না। এখানে সেই কথাটাই লেখা আছে। ওয়েব ডিজাইনের জন্য আমরা কি টুলস ব্যবহার করি? দেখেন এগুলা। এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। তাই না? আমরা জি। তো ওয়েব ডেভেলপমেন্ট আমাদের এই কোর্সের নাম কি? ওয়েব ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। জি, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা কি আমাদের কোর্সের নাম কি ওয়েব ডিজাইন? ডিজাইন না। তো আসলে অনেকে বুঝতে ভুল করে। অনেকে আমাদেরকে প্রশ্নও করে যে, "আপনারা কি ওয়েব ডিজাইন শেখান?" তো আমি তো তাদের সেন্স বুঝি বা আমাদের টিম তাদের সাইকোলজিটা বোঝে। সে আসলে ওয়েব ডিজাইন বলতে কি বুঝাইছে সেটাও আমরা বুঝি। ঠিক আছে? এবং তখন আমরা তাদের সাথে সেভাবেই কথা বলি। সো আল্টিমেটলি সে আসলে ওয়েব ডিজাইন বলতে ফ্রন্ট এন্ড এর পার্টটা বুঝাইছে। বুঝতে পারছেন? জি। আসলে ওয়েব ডিজাইন মানে ফ্রন্ট এন্ড এর পার্ট না। আপনারা কি ক্লিয়ার হইছেন ২ টা? ওকে স্যার। জি স্যার। দেখেন আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করব, যেহেতু আমাদের কোড লিখতে হবে, তার মানে আমরা কি আ ব্যবহার করতে হবে? HTML, CSS, JavaScript, React.js, PHP, Laravel আপনি যদি যারা ব্যাকএন্ড এ অন্য ইউজ করে, তারা সেটাও করতে পারে। কোন সমস্যা নেই। কিন্তু মূলত এগুলো দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা হয়। আর এগুলো দিয়ে হচ্ছে এই যে এগুলো দিয়ে আ ওয়েব ওয়েব ডিজাইন ডিজাইন করা করা হয়। হয়। ঠিক আছে? সো এইটা আমাদের পার্ট না। এটা ডিজাইনারদের পার্ট। ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই কাজ করতে দিবে না। ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে ডিজাইনারের কাছ থেকে ডিজাইনার এনে আপনাকে সেই ডিজাইন ফাইল ধরায় দিবে। Figma ফাইল ধরায় দিবে। দিয়ে বলবে যে আমাকে এটা ডেভেলপ করে দেন। কারণ আপনি কোডার বা ডেভেলপার। জি, ক্লিয়ার? জি স্যার। সামনে আরো মানে আমাদের মানে একদম অ্যাকচুয়াল Figma ফাইল দিয়ে আমরা কিভাবে সেটাকে ওয়েব ডেভেলপ করতে পারি সেটা আসবে। তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা। তো এখন আসেন যে HTML কি? ঠিক আছে? তো এতক্ষণ আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে HTML কি জিনিস? এটা নিয়ে আমরা একটু কথা বলব। দেখেন HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? দেখেন নাম লেখা দেখেই বুঝতে পারতেছেন। লাইক আমি ধরেন এখানে মার্ক করলাম, এখানে একটা কিছু হয়ে গেল। সো আ বিষয়টা এরকম মানে HTML এর ভিতরে কিছু ট্যাগ আছে। ঠিক আছে? কি আছে? ট্যাগ। কিছু ট্যাগ আছে। ঠিক আছে? একেকটা ট্যাগ একেক রকম কাজ করে। তো অনেকটা এরকম। ধরেন আপনার কাছে উম আ লাইক কিছু কালারের বা কিছু কালার পেন আছে মনে করেন। ঠিক আছে? আ তো আপনার কাছে রেড
যে কালার পেনটা আছে সেটা দিয়ে আপনি যদি আঁকাআঁকি করেন, মনে করেন আমাদের এখানে আমার কাছে এখন যেটা আছে, তো আমি এখানে একবার হচ্ছে এই কালার নিলাম। এখন আমি এখান থেকে চাইলে কিন্তু কালার চেঞ্জ করে যদি আমি এখানে ড্র করি তাহলে সেই কালারটা চলে আসবে। তাই না? তো মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে সেটাই বোঝানো হচ্ছে। এটা কিন্তু আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এখানে কিছু ট্যাগস থাকবে। যেই ট্যাগ একেকটা ট্যাগ একেক কাজ করবে। যেমনটা আপনার মার্ক মানে আমরা যেটা মার্কার বলি আ কলমে লেখালেখির ক্ষেত্রে। তো রেড কালারের যে মার্কার সেটা রে মানে রেড কালার ইয়ে করবে। আর যেটা ইয়েলো কালার সেটা ইয়েলো করবে। তো একেকটা মার্কার পেন একেকটা কাজ করতেছে। এখানে একইভাবে একেকটা ট্যাগ একেকটা কাজ করবে। সিএসএস এর ক্ষেত্রেও একেকটা প্রপার্টি একেকটা স্টাইল করবে। এইজন্য HTML, CSS কে আসলে এগুলোকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মনে রাখবেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোনো লজিক থাকে না। অন দ্য আদার হ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে লজিক থাকে। ঠিক আছে? এটা সামনে আরো ভালোমতো বুঝতে পারবেন। তারপরেও খুব সিম্পল ভাবে আমি বলে দিলাম। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কি থাকে না? লজিক থাকে না। কোনো লজিক থাকে না। এটা যে কেউ ডাম্প মানে অসাড় একটা জিনিস ডাম্প। ঠিক আছে? এর কোনো ইয়া নাই। মানে যেহেতু লজিক নাই এর কোনো জ্ঞান নাই। ঠিক আছে? এজন্য আমি সবসময় বলি যে HTML, CSS শিখেই যারা নিজেদের ডেভেলপার হিসেবে দাবি করে বা হচ্ছে বলে যে অনেক কিছু শিখে ফেলছি। বিষয়টা মোটেও ঐরকম না। আ আসলে HTML, CSS খুবই সহজ জিনিস এবং আমি অনেক ক্লাসে বলেও থাকি যে এটা ক্লাস 3-4 এর বাচ্চাদেরকেও যদি হচ্ছে আ করতে দেওয়া হয় তারা ইজিলি এটা করতে পারবে। ঠিক আছে? আপনি জাস্ট শিখাই দিবেন যে এই ট্যাগ, হ্যাঁ? এই ট্যাগ দিলে এই ট্যাগ হয়। মানে এই কাজটা হয়। তুমি একটু করো তো দেখি। আপনার বাসায় ছোট ভাই থাকলে আপনি একটু দেখাই দিয়েন। দেখবেন পারে কিনা। ডেফিনিটলি পারবে। কারণ এখানে ওরকম কোনো লজিক নাই। ঠিক আছে? আর লজিক থাকলেই বা কি? ঠিক আছে? আপনার হচ্ছে শেখার ইচ্ছাটা যদি সেরকমভাবে থাকে, তো এটা আসলে কোনো বিষয় না। যেটা আমি ওরিয়েন্টেশন ক্লাসেও বলছিলাম যে আমাদের এই ব্যাচে ক্লাস 4 এর স্টুডেন্টও আছে। তো এটা অ্যামেজিং। আচ্ছা যাই হোক। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ কি থাকবে না? লজিক লজিক থাকবে। লজিক থাকবে না। অন দ্য আদার হ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কি থাকবে? লজিক থাকবে। লজিক থাকবে। লজিক থাকবে। জি। ওকে। সো HTML কিসের জন্য হচ্ছে তৈরি করা হয়? HTML is used to build the structure of a web page মানে একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়। ঠিক আছে? HTML আর CSS কে আমি যদি হচ্ছে ধরেন আ লাইক আপনার মানুষের সাথে কম্পেয়ার করি। ঠিক আছে? HTML হ্যাঁ। তাহলে HTML হচ্ছে মানুষের স্ট্রাকচার কি দেয়? কে দেয় বলেন তো? হুম? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। না মানে স্ট্রাকচার তো আল্লাহ তাআলাই মানে আমি বলতে চাচ্ছি বডির ভিতরের স্ট্রাকচার। হ্যাঁ, মাথা আছে, আর হাত। জি আর কঙ্কাল। হাত। ঠিক আছে? কঙ্কাল কঙ্কাল। কঙ্কাল একটা মানুষের কঙ্কাল। বডি আছে, হাত আছে, পা আছে এগুলো। আচ্ছা আস্তে। সবাই কথা বলেন না। তাহলে সেই আগের মতো ইয়ে হয়ে যাবে। তো আ যেটা বলতে চাইলাম যে মানুষের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মানুষের স্ট্রাকচার হচ্ছে কঙ্কাল দেয়। একইভাবে HTML হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার দেয়। ঠিক আছে? মানুষের স্ট্রাকচার কে দেয়? কঙ্কাল। কঙ্কাল। আর একটা ওয়েব পেজের স্ট্রাকচার কে দেয়? HTML। জি, জি স্যার। HTML। তাই না? আচ্ছা। তো মানুষের কঙ্কালের সাথে এবার যদি আপনি মাংস এড করেন, ঠিক আছে? হুম? মানে কঙ্কালের সাথে এবার সবকিছু মাংস-টাংস সবকিছু এড হয়ে যাবে। তাহলে এখন কি হবে? পরিপূর্ণ মানুষ। হ্যাঁ, মানুষের সুন্দর একটা শেপ তৈরি হবে, তাই তো? জি। দেখেন আপনার সামনে যদি ৫ টা মানুষের কঙ্কাল রাখা হয়, আপনি বুঝতেও পারবেন না কোনটা কি। ঠিক আছে? সব একই মনে হবে। কিন্তু যখন জি। ৫ টা মানুষের শেপ দেওয়া হবে, হ্যাঁ? তখন কিন্তু আপনি খুব সুন্দর মতো ৫ টা মানুষকেই আপনি আলাদা করতে পারবেন, তাই না? তো যাই হোক মানুষের ক্ষেত্রে এই যে মাংস যেরকম মনে করেন, অ্যা মানুষের হচ্ছে অ্যা আকৃতিটা কেমন হবে?
সেইটা হচ্ছে করে দিচ্ছে। মানে মানুষের যে স্টাইল, মানুষকে দেখতে কেমন হবে, এই বিষয়টা যেরকম হ্যান্ডেল করে, একইভাবে ওয়েব পেজের বা ওয়েবসাইটের ক্ষেত্রে সিএসএস হচ্ছে এই রোলটা প্লে করে। ঠিক আছে? মানে সিএসএস হচ্ছে স্টাইলের জন্য। তাহলে এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচারের জন্য। আর সিএসএস কি? স্টাইলের Style. জন্য। স্টাইল কারেক্ট। এখন আরেকটা আসি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কিসের জন্য? জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক করার জন্য। ডাইনামিক করার জন্য বা আমি এটা বলতে পারি বিহেভিয়ার। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে বিহেভিয়ার বা হচ্ছে জিনিসটাকে ইন্টারেক্টিভ করে। কিরকম? যে আপনি HTML, CSS এ কথার কথা আ আপনাদের বোঝানোর জন্য আমি এটা আ একটু দেখাই। আচ্ছা, তার আগে মানুষের বিষয়টা একটু বলে নিই, তাহলে একটু কম্পেয়ার আগে করতে পারবেন। দেখেন, একটা মানুষের এখন স্ট্রাকচার আছে, মানে তার কি কঙ্কাল আছে। তারপরে তার গঠন আছে, হ্যাঁ? স্ট্রাকচারের সাথে তার মাংস-টাংস এড করে তার গঠন আছে। কিন্তু স্টিল সেই মানুষটা মৃত। মানুষটা কি? মৃত। সো মানুষটার শেপ আছে, সবকিছুই আছে। মানুষটার চেহারাও আপনি বুঝতে পারতেছেন। মানে তার স্ট্রাকচারও আছে, তার মানুষটার স্টাইলও আছে। কিন্তু এখন পর্যন্ত মানুষটার ভিতরে জীবন নাই। ঠিক আছে? তাহলে কি সে হাঁটতে পারবে? মুভ করতে পারবে? চলাফেরা করতে পারবে? না স্যার, অবশ্যই না। না। তার মানে হচ্ছে তার ভিতরে কি থাকতে হবে? তার ভিতরে জীবন থাকতে জীবন থাকতে হবে। জীবন থাকতে তো হবে। একইভাবে ওয়েব পেজ বা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেই জীবনটা প্রদান করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জিএসএস। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কারণ জাভাস্ক্রিপ্ট। HTML, CSS দিয়ে যে ওয়েবসাইটটা আপনি তৈরি করেন, সেটা মূলত একটা ডাম্প, অসার, মৃত একটা জিনিস। ওয়েবসাইট মানে যেমন আমি একটা উদাহরণ দেই যে এটা কিভাবে মৃত। অনলাইন থেকে একটা জাস্ট একটা দেখাই আপনাদের বোঝানোর জন্য আরকি। কোনটায় বাটন-টাটন থাকবে এরকম। এটাই দেখি। ওকে, রাইট, খুব ভালো একটা জিনিস আসে। ধরেন এখানে এটা একটা অ্যাপ্লিকেশন। এই এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের আউটপুট। আর এখানে হচ্ছে আমার কোড। এটা হচ্ছে HTML কোড, এটা হচ্ছে CSS কোড, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। ক্লিয়ার? জি স্যার। তো এখানে খেয়াল করেন যে এটা হচ্ছে টিক ট্যাক টো গেম। ঠিক আছে? টিক ট্যাক টো গেম। কখনো খেলছেন? না, প্রথম। জি স্যার, খেলছি স্যার। খেলছি ও হ্যাঁ, হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ। সো এই গেমটাতে যেটা হয় যে আপনি ধরেন কম্পিউটারের সাথে খেলতেছেন। দেখেন, আ ছোটবেলায় হয়তো অনেকে খেলছেন। আর উম হয়তো এখনো অনেকে এমনিতে এক্সপ্লোর করতে পারেন। এনিওয়ে, এখানে এক্স এবং ও, ঠিক আছে? মনে করেন ২ টা প্লেয়ার আরকি। ২ টা প্লেয়ার খেলবে। সো যেকোনো একজন প্লেয়ার তার নাম মনে করেন যে এটা হচ্ছে ও। ও যদি হচ্ছে হরিজন্টাল বরাবর অথবা ভার্টিক্যাল বরাবর। হরিজন্টাল মানে হচ্ছে লেফট থেকে রাইট, ঠিক আছে? ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে। সো হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর অথবা ডায়াগোনাল বরাবর। ডায়াগোনাল মানে হচ্ছে এইটা, ঠিক আছে? ডায়াগোনাল হয়ে গেল আমার আড়াআড়ি। কমে গেল। হ্যাঁ, আড়াআড়ি, রাইট। এই যে এটা হচ্ছে ডায়াগোনাল। এই যে এটা হচ্ছে ডায়াগোনাল। তো যেকোনো একদিক বরাবর যদি ৩ টা একই নাম চলে আসে তাহলে সেই উইনার হবে। ক্লিয়ার? সো আপনি যেহেতু এক্স, মনে করেন আমি কম্পিউটারের সাথে এই মুহূর্তে খেলতেছি। তো আমি যেহেতু হচ্ছে এক্স, দেখেন আমি কম্পিউটারকে কখনোই, আমি যদি এখানে এখন এক্স দেই, এখানে অবশ্য হেরেই এটা আমি নিশ্চিত হেরে যাব দেখেন। এখানে যদি এক্স দেই, তাহলে ও কি করবে? ও এখানে দিবে। দেখেন। ও আচ্ছা, এখানে দিছে। এই জায়গায় মিলাবে। আচ্ছা দেখেন, খেয়াল করেন। এখন কম্পিউটার এখানে দিছে, তাই না? তো আমি যদি এবার এখানে না দেই,
তাহলে কিন্তু আমি নিশ্চিত কি হব? না হেরে যাব। কারণ আমি যদি এখানে না দেই, অন্য জায়গায় দেই তাহলে কম্পিউটার নিশ্চিত এই জায়গায় দেবে। আমি একটু দেখাই, ইচ্ছাকৃতভাবে ভুল দেই। এখানে দিলাম। দেখেন এই যে জিতে গেছে। যাই হোক, এটা হচ্ছে একটা গেম। এখন দেখেন এই যে বাটনগুলো আমি প্রেস করতেছি, আমার এগুলো কিন্তু সবকিছু গেমটা খুব ফাংশনাল, সবকিছু জীবন্ত, তাই না? কাজ করতেছে। জি স্যার খেয়াল জি করেন আমি জাভাস্ক্রিপ্ট কোডটা এখান থেকে রিমুভ করে দেব। এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা এখান থেকে কি করে দেব? রিমুভ রিমুভ করে দিলাম। এখন এটা কি ওকে। বলবো? আচ্ছা, দেখেন তো আমার স্টাইল যেরকম ছিল সেরকমই আছে না? জি স্যার জি জি স্টাইলের কোনো চেঞ্জ হয়েছে? জি না স্যার না কোনো চেঞ্জ হয়নি। স্টাইল যেরকম ছিল সেরকমই আছে। আচ্ছা। এখন আমি জাভাস্ক্রিপ্ট কোডটাকে আবার নিয়ে আসলাম। তো এখনো কিন্তু একই, চেহারা কিন্তু একই, নাকি ভিন্ন? না চেহারা কিন্তু পরিবর্তন হয়েছে হ্যাঁ, একই। ঠিক আছে? এখন খেয়াল করেন আমি জাভাস্ক্রিপ্ট আছে কিন্তু আমি সিএসএস টাকে বাদ দিয়ে দেব। সিএসএস টাকে বাদ দিয়ে দিলাম। খেয়াল করেন যে জিনিসটা ১ম এই দেখেন কিভাবে আসছে। আমার এখানে দেখেন কোনো ডিজাইনই নাই। এখানে এক্স ও কোনটা কি কিভাবে দেখেন? ডিজাইন আছে কোনো? না স্যার নেই। তার মানে আমার এখানে কিন্তু প্রত্যেকটা আমার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আছে। কিন্তু ডিজাইন না থাকার কারণে আমরা জিনিসটা দেখতে পারতেছি না। তার মানে প্রত্যেকটা পার্টই কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আবার আপনার ধরেন সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট ও আছে। আপনি এইচটিএমএল দেননি। মানে কঙ্কালই নাই। ঠিক আছে? কঙ্কাল না থাকলে কি একটা মানুষ হাঁটতে পারবে? ওর জীবন থাকলেও হাঁটতে পারবে না। পারবে কি? না না তা আমরা এখন অনেক কঙ্কালকে আউট কাঠামো নাই। করে দেই। দেখি কি অবস্থা হয়। দেখেন কিছু কিছু নেই। কিছু নাই ঠিক আছে? কিছুই না সো এটা একটা লাইভ এক্সাম্পল দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে HTML এর রোলটা কি, CSS এর রোলটা কি এবং জাভাস্ক্রিপ্ট এর রোলটা কি। ঠিক আছে? জি স্যার এই দেখেন HTML, CSS থাকা অবস্থায় আ যেরকম ডিজাইন আছে জাভাস্ক্রিপ্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু একই রকম। ঠিক আছে? ডিজাইনে কোনো চেঞ্জ নাই। কিন্তু এটা জীবন্ত না। এটা ফাংশনাল না। ঠিক আছে? এটা চলাফেরা করতে পারে না। ঠিক আছে? দেখেন আমি বাটন প্রেস করতেছি, এটাও কাজ করতেছে না। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে তাকে জীবন দিচ্ছে। ঠিক আছে? তো এখন দেখেন এখানে কিন্তু এটা এখন ওয়ার্কেবল। এটা ফাংশনাল। এটা কাজ করবে। ঠিক আছে? এই যে দেখেন এখন এটা কিন্তু কাজ করতেছে। ক্লিয়ার? তো এখানে আমি কিন্তু HTML, CSS, JavaScript ৩ টা জিনিসই বা টেকনোলজি আপনাদের শেখালাম না। বরং আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম HTML এর ভূমিকাটা কি? আমরা যখন যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন আ মানে তৈরি করব কিছুদিনের মধ্যেই। তো সেজন্য আমরা হচ্ছে কোনটার ভূমিকাটা কি সেটা জানার চেষ্টা করলাম। CSS এর ভূমিকাটা কি আর JavaScript এর ভূমিকাটা কি? এটা জানার চেষ্টা করলাম। ঠিক আছে? জি স্যার ওকে। তো আচ্ছা। এরপর হচ্ছে যে আমাদের HTML কি? এখানেই তো আমরা ছিলাম এবং এখানেই তো আমরা হচ্ছে বলতেছিলাম যে HTML হচ্ছে যে HTML is used to build the structure of web page. এটা অলরেডি আমরা বলে ফেলছি, তাই না? যে HTML কেন ব্যবহার করা হয়? একটা ওয়েব পেজ বা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার দেওয়ার জন্য। গঠন। ঠিক আছে? জি স্যার আচ্ছা, জি এখানে কিছু কথা লেখা আছে। HTML ফাইলের এক্সটেনশন .html দিয়ে শুরু হয়। এটা আমরা যখন VS কোডে কোড করব তখন আমরা একদম সরাসরি দেখা দেব। তখন আরো বুঝতে পারবেন। হিস্ট্রি অফ HTML, HTML এর হিস্ট্রি এটা কি? দেখেন খুব সুন্দর করে বাংলা দিয়ে আমি লিখে দিয়েছি। এখানে না বোঝার কিছুই নাই। ঠিক আছে? আপনারা সবাই এটা বুঝতে পারবেন। এটা একটু নিজেরা চাইলে পড়ে নিতে পারেন। যে ১৯৯১ সালে ব্রিটিশ পদার্থবিদ, উনি কিন্তু একজন পদার্থবিদ ছিলেন। এই যে ইনিই হচ্ছে ফাউন্ডার অফ HTML। সো এই HTML না থাকলে আজকের Facebook থাকতো না, Facebook, Google থাকতো না, কিচ্ছু থাকতো না। উনি বেসিক্যালি এই ওয়েবসাইটটাকে কেন তৈরি করছিলেন? উনি যখন CERN এ এই যে ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ এখানে জব করতেন, তখন উনি চিন্তা করলেন যে কিভাবে কিছু ফাইল, কিছু লিঙ্ক, ফাইল না অ্যাকচুয়ালি, কিছু লিঙ্ক আমি আমার কলিগদের সাথে শেয়ার করতে পারি। কিভাবে করতে পারি? এই জিনিসটা মানে ডকুমেন্ট শেয়ার এই যে এখানে লেখাই আছে তো। দেখেন, ডকুমেন্ট শেয়ার করার জন্য মূলত উনি এই HTML টা
প্রথমে তৈরি করেন এবং 1993 সালে এটার অফিসিয়াল HTML এর 1 ভার্সনটা রিলিজ করা হয়। ঠিক আছে? আপনাদের আমি তো ফাউন্ডারের ছবিটা দিয়েই দিছি। পাশাপাশি পৃথিবীর ১ম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এখানে কিন্তু স্ক্রিনশট আকারে দেওয়া আছে এবং এইখানে আপনি যদি ক্লিক হেয়ার এ ক্লিক করেন, তাহলে এইটা এখনো আর্কাইভ আকারে মানে মানুষকে দেখানোর জন্য এটা এখনো লাইভ করা আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে পৃথিবীর ১ম ওয়েবসাইট এটা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? এখানে কিছুই নাই। ঠিক আছে? তো জাস্ট জি। কয়েকটা লিঙ্ক আছে যেগুলো জি। হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লিঙ্ক। আর কিছু না। এটাই পৃথিবীর ১ম ওয়েবসাইট। এটা এখনো আছে লাইভে। ঠিক আছে? ওকে। সো সেটার একটা স্ক্রিনশটও দেওয়া আছে, লিঙ্কও দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারবেন। কিভাবে CSS জিনিসটা কি? এটা আমি একটু আগেও বললাম। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আম আচ্ছা এবং CSS এর রোলটা কি সেটা আপনারা অলরেডি জানেন। CSS দিয়ে আমরা কি করি বলেন তো? CSS দিয়ে মূলত স্টাইল বা স্টাইলিং। স্টাইল হ্যাঁ, তৈরি করি। ডিজাইন করা হয়। আচ্ছা। আর CSS এর ইতিহাসও আছে। দেখেন এই যে ইনি হচ্ছে CSS তৈরি করছেন, ফাউন্ডার অফ CSS। আ এগুলো একটু হিস্ট্রি একটু নিজেরা পড়ে নেন। এটা খুব একটা ইম্পোর্টেন্ট না। তবে তারপরেও মানে পড়লে মজা পাবেন। ঠিক আছে? এরপরে ১ম এ আপনাদের আজকে এইটা করি, আপনাদের আজকে শেষ দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে দেখেন আমরা কোডিং কিন্তু এখনো শুরু করিনি। ঠিক আছে? আমরা বেসিক কথাবার্তাগুলো বললাম। কারণ আমরা ডেভেলপমেন্ট সেক্টরে যাচ্ছি। সো ডেভেলপমেন্ট সেক্টরের বেসিক কথাবার্তাগুলো না জানলে আসলে এটা অসম্পূর্ণতা থেকে যায়। ঠিক আছে? জি স্যার। প্রোগ্রামিং কি, প্রোগ্রাম কি, কোডিং কি, ঠিক আছে? আ ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, যা শিখবো সেটা সম্পর্কে যদি না জানি তাহলে তো হলো না। এখন হচ্ছে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব। কোন এনভায়রনমেন্ট? আমাদের কোডিং করার এনভায়রনমেন্ট। তার জন্য আমাদের কি লাগবে? একটা এডিটর লাগবে। ঠিক আছে? বা আমাদের কি লাগবে? একটু আগে সেটার নাম আমরা বলছিলাম IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একটা IDE লাগবে। তো IDE হিসেবে আমরা কি ব্যবহার করব? IDE হিসেবে আমরা হচ্ছে VS কোড ব্যবহার করব। বুঝতে পারছেন? তো VS স্যার। কোডে আপনারা চলে যাবেন। এখান থেকে দেখেন এই যে লিঙ্ক দেওয়াই আছে। এখানে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। দেখেন এখানে মনে হয় স্ক্রিনশট দেওয়া আছে। স্ক্রিনশটটা যেহেতু অনেক আগের, এজন্য এখন এটা আপডেট করছে ওয়েবসাইটটা। তো সেই কারণে আগে ছিল এরকম দেখতে আরকি। ঠিক আছে? যাই হোক কোন সমস্যা নেই। আপনি তো লিঙ্কে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন। এই যে এখানে বাটন আছে না? এই বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এই যে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা এটা করবেন। আর যারা অন্য আ প্ল্যাটফর্ম ব্যবহার করেন তারা হচ্ছে যেটা করবেন এই যে আদার প্ল্যাটফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি হচ্ছে লিনাক্স ব্যবহার করেন তাহলে এগুলো ইনস্টল করবেন। আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে এইটা ইনস্টল করবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তো যারা আমি জানি বেশিরভাগই উইন্ডোজ। তো আপনারা এখানে ক্লিক করবেন, সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এটা একদম ফ্রি একটা সফটওয়্যার। এখনই করব? না। এখন করবেন না। এটা হচ্ছে আপনারা বাসায় করবেন। ঠিক আছে? আর এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেব। সেই ভিডিওটা মানে আমাদের কোড জগতেই আছে। আপনারা দেখে করবেন। যদি কোন সমস্যা ফিল হয়। আসলে এটা সমস্যা ফিল হওয়ার কথা না। কিন্তু তারপরও আমাদের অনেকেই একদম বিগিনার আছে। আর কোন সমস্যা হলে তো জানাবেনই। তো যাই হোক এই আ VS কোডটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা যেটা করবেন এখানে দেখেন কয়েকটা কয়েকটা কি আছে? আ এক্সটেনশন। এক্সটেনশন আছে। এক্সটেনশন কি জিনিস? দেখেন এই VS কোডের মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেটেড করা আছে। এজন্য নামই কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো ছোট কিছু সফটওয়্যারের মতো যেগুলোকে এক্সটেনশন বলা হয়। একেকটা এক্সটেনশন একেক ধরনের কাজ করে। এটা আমরা যখন দেখব তখন বুঝতে পারব। যেমন লাইভ সার্ভার। লাইভ সার্ভার হচ্ছে কি একটা লাইভ সার্ভার আপনাকে ওপেন করে দেয়। ঠিক আছে? তারপরে কোড রানার। তারপরে হচ্ছে অটো রিনেম ট্যাগ। ঠিক আছে? অটোমেটিক্যালি আপনার ট্যাগটা রিনেম করে দেয়। খুবই ইউজফুল এই ইয়াগুলা। প্রিটিয়ার হচ্ছে কোডটাকে ফরমেট করে দেয়। ধরেন আমার কোডটা
এলোমেলো হয়ে আছে। মনে করেন এই যে এই printf টা এখানে আছে। দেখেন এটা কিন্তু আমি যদি সেভ করি কন্ট্রোল S দিছি কিন্তু আমি, হ্যাঁ? কিন্তু এই printf টা যেখানে আছে এখানেই থেকে গেল। কিন্তু এটা VS Code এ আপনি যদি এই এক্সটেনশনটা ইনস্টল করেন, এই যে কই গেল? DTR, তাহলে কি হবে জানেন? আপনি যখনই কন্ট্রোল S দিবেন, সেভ দিবেন, সাথে, সাথে printf টা এইখানে এভাবে চলে আসবে। মানে অটোমেটিক্যালি ফরমেট হবে। বুঝতে পারছেন? জি স্যার। এরকমভাবে জি। একেকটা এক্সটেনশন একেকভাবে কাজ করবে। ওকে? তো এই হচ্ছে বিষয়। এই কয়েকটা এগুলো কিভাবে ইনস্টল করবেন এটাও আমি একটু দেখায় দেই। আপনি VS Code এ যাবেন। দেখেন এটার আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিব যে কিভাবে ইনস্টল করতে হয়। তারপরও আমি দেখাই, এখানেও একবার দেখায় দিচ্ছি। VS Code টা আপনি ইনস্টল করার পর ওপেন করে এই যে দেখেন একটা আইকন আছে না? এই আইকনে যখন আমি মাউস হোভার করতেছি, কি লেখা আসতেছে দেখেন তো? এক্সটেনশন। এক্সটেনশন, রাইট। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা সার্চ বক্স পাবেন। এই যে সার্চ বক্স। এই সার্চ বক্সের মধ্যে আপনি একটা, একটা করে ইনস্টল করবেন। ১ম এ এটা কপি করবেন। কপি করে Auto close tag. এখানে পেস্ট করবেন। এই যে অটো ক্লোজ ট্যাগ, ঠিক আছে? তাহলে এটা ইনস্টল হয়ে গেল। দেখেন এটা ১৬ মিলিয়ন ডাউনলোড হইছে, ঠিক আছে? অনেক পপুলার একটা এক্সটেনশন। দেখেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেই কারণে এখানে আমাকে আনইনস্টল দেখাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা ইনস্টল দেখাবে এখানে। বুঝতে পারছেন? এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। হয়তো ১০ সেকেন্ডের মতো সময় লাগবে সর্বোচ্চ। কিছুই করতে হবে না। জাস্ট একটা ক্লিক। একইভাবে এটা হয়ে গেল। এরপরে অটো রিনেম ট্যাগ এভাবে কপি করে, করে এই কয়েকটা এক্সটেনশন কি করবেন? ইনস্টল করবেন। দ্যাটস ইট। তো এখানে একটা কনগ্রাচুলেশন দেওয়া হয়েছে। কনগ্রাচুলেশন ইউ আর রেডি টু কোড নাও। তো আপনারা এখন কোড করার জন্য একেবারে তৈরি। তো আজকে এ পর্যন্তই থাকবে। আমি লাস্টে এটা ভুলে যাব। আমি হচ্ছে এই VS Code কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করে আবার তার এক্সটেনশন গুলা করতে হয়। আমি এখানে সংক্ষিপ্তভাবে দেখায় দিলাম। অনেকে আবার ভুলে-টুলে যেতে পারেন। যদিও এই ভিডিওটাও রেকর্ড করা থাকবে। তারপরও আমাদের কোড জগতেই একটা পাবলিকলি কিভাবে VS Code ইনস্টল করতে হয় এটা দেওয়া আছে। আপনারা হচ্ছে এটা করবেন। VS Code, হ্যাঁ? দাঁড়ান। VS Code, এই যে দেখেন how to install VS Code in Windows। হ্যাঁ, ৮ মিনিটের একটা ভিডিও আছে। আরে কেমন লাগে? আমাকেই আর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। হুম, আমি এই লিঙ্কটাও আপনাদের চ্যানেলে দিয়ে রাখলাম। ঠিক আছে? এই দেখেন সবসময় আমি কোথায় দেব দেখেন তো? যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি, সবসময় কিন্তু আমরা আপনাদের নোটিশে দেব। এজন্য অলওয়েজ চোখ রাখবেন নোটিশে। ঠিক আছে? এই দিয়ে দিলাম এই যে লিঙ্কটা এখানে। ঠিক আছে? সো ক্লিক করবেন। তাহলে VS Code কিভাবে ইনস্টল করতে হয়? অলরেডি আমি তো এখানে দেখায় দিলামই। ওখানেও দেখায় দেওয়া আছে। আপনারা দেখে, দেখে করবেন। ইনস্টল করে ফেলবেন এবং ওই কয়েকটা এক্সটেনশন ইনস্টল করে ফেলবেন। দ্যাটস ইট। এতটুকু আপনাদের কাজ। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি, কি শিখলাম? আমরা যদি শুরু থেকে বলি যে আমরা হচ্ছে প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রাম কি? প্রোগ্রামিং প্রোগ্রামার কি? ঠিক আছে? বা কাকে বলে? তারপরে হচ্ছে আমরা শিখলাম হচ্ছে আইডি কি? এবং আমরা একটা প্রোগ্রাম তৈরিও করে দেখাইছি, তাই না? জি স্যার। তৈরি করে সেটা আমরা দেখাইলাম আ ইয়েতে। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য কি? সেগুলো নিয়ে আলোচনা করলাম। আইডি নিয়ে আমরা ডিটেইল আলোচনা করছি। আ তারপরে HTML কি জিনিস? CSS কি জিনিস? জাভাস্ক্রিপ্ট কি জিনিস? কোনটার রোল কি? কোনটার ভূমিকা কি? ঠিক আছে? একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করতে HTML এর ভূমিকা কি? CSS এর ভূমিকা কি? জাভাস্ক্রিপ্ট এর ভূমিকা কি? সেটা সম্পর্কেও একটা ধারণা রাখার চেষ্টা করলাম। সবশেষে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে
কিভাবে আপনি আ আইডি হিসেবে VS কোডটাকে ইনস্টল করতে পারেন এবং VS কোড ইনস্টল করার পর আপনি এক্সটেনশন হিসেবে বেশ কয়েকটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন। এই কয়েকটা জিনিস আমরা দেখালাম। ঠিক আছে? সো আপনারা GitHub এ এই যে লিঙ্কটা যেটা ক্লাসের শুরুতেই দেওয়া হয়েছিল, এটা সবাই আ মানে HTML, CSS শেষ না হওয়া পর্যন্ত এটা সবাই ইয়ে করে রাখবেন। যদি সম্ভব হয় আপনারা প্রিন্ট করবেন। ঠিক আছে? আর যদি প্রিন্ট করতে আপনাদের ইস্যু হয় বা ভালো না লাগে, তাহলে আপনারা সরাসরি এখানে এই লিঙ্কে এসে আপনারা হচ্ছে এগুলো পড়বেন। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ থাকবে ২ টা জিনিস। প্র্যাকটিস কিভাবে করতে হয়? আমরা ক্লাস আপনাদের ভর্তির আগে হোক, পরে হোক, সবসময় একটা কথা বলে আসছি যে এট লিস্ট ঠিক আছে? ৩ ঘন্টা ফিক্স না কিন্তু। আমরা বলছি যে এট লিস্ট অন্তত ৩ ঘন্টা প্র্যাকটিস করতে। তো এই ৩ ঘন্টা কি প্র্যাকটিস করবেন? এটাও তো একটা প্রশ্ন, তাই না? এটা বলে দিচ্ছি। একটা হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকদিন ক্লাসের ডকুমেন্টেশন ধরে আপনাদের যে পড়াবো, এই ডকুমেন্টেশনটা পড়বেন, বাংলায় লেখা ডকুমেন্টেশনটা এবং এই যে লাইভ ক্লাসটা হচ্ছে, এই লাইভ ক্লাসটা তো রেকর্ড করা হচ্ছে, তাই না? এই যে দেখেন রেকর্ড করা হচ্ছে। এই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনাদের আগামীকাল যেদিন ক্লাস হবে তার পরের দিনই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? আপনাদের যেটা কাজ থাকবে লাইভ ক্লাসটা দেখে প্রত্যেকটা জি। টপিক প্র্যাকটিস করা। কি শেখাইলো? কি ইয়ে করলো? এখন তো আজকে তো ১ম দিন এজন্য কোডিং সবকিছুই থিওরিটিক্যাল পড়াশোনা হইছে। আর সামনে যখন কোডিং থাকবে তখন প্রত্যেকটা কোডিং এর অংশ এগুলো কি করা? আপনি নিজে বাসায় নিজে হাতে কোড লেখা। কখনোই ভিডিও দেখে বলবেন না, মনে চিন্তা করবেন না, "ও আচ্ছা এটা তো সহজ পারবো থাক, এটা দরকার নেই।" এটা করবেন না। অবশ্যই নিজে কোড লিখে প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। আজকের মেইন ক্লাস শেষ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন।